দেখুন, একদম শোভে না আমায়। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নববধূর সাজে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে থাকা রিয়া কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলল। তার সমস্ত শরীর রাগে, ভয় আর ঘৃণায় থর থর করে কাঁপছে। তুমি মানো না তো কি হয়েছে পিচ্চি বউ? আমি তো মানি, আর বিয়েটা আমি করেছি, তুমি না। আরিয়ান দরজা বন্ধ করে ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে আস্তে আস্তে কথাগুলো বলল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় বিদ্রুপ মেশানো হাসি। এ বিয়ে মানি না আমি। এটা একটা জোরপূর্বক চুক্তি ছাড়া আর কিছুই না। আর কি যেন বলছিলে, তোমাকে ছোবো না? আজ আমাদের বাসরাত, আর তুমি আমার আইনত বিয়ে করা বউ। তোমাকে কি শোকেজে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেছি বলে মনে হয়? বাসর মাই ফুট। আমি তো আপনাকে মন থেকে মেনেই নিতে পারছি না। আবার বাসর? আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না, নয়তো ফলাফল খুব খারাপ হবে। রিয়ার হুমকির জবাবে আরিয়ানের হাসিটা আরো চড়া হলো। সে যেন এই বাধাটাকে উপভোগ করছে। তাই নাকি? তো কি করবে তুমি? ভয় দেখাবে? তুমি কি ভেবেছো তোমার মতো একটা পিচ্চিমের ভয় আমি আজকের এই রাতটা তোমাকে স্পর্শ না করে কাটিয়ে দেব? কোনো সুযোগ নেই বেবি। আরিয়ান এক পা করে রিয়ার দিকে এগোতে থাকে। তার চোখে এক অদ্ভুত নেশা, যা দেখে রিয়ার ভেতরটা জমে বরফ হয়ে যাচ্ছে। আপনাকে না বললাম আমার কাছে আসবেন না? এভাবে কেন এগোচ্ছেন? রিয়া ভয় বিছানা থেকে নেমে পেছাতে শুরু করে। দেয়ালে পিঠ থেকে যেতেই সে অসহায় চোখে এদিক ওদিক তাকাতে থাকে। আরিয়ান কাছে চলে আসতেই রিয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু তার আগেই আরিয়ান এক ঝটকায় রিয়ার হাত ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। তুমি পালাতে চাইলে আমি তোমাকে যেতে দেব? এখনো তো কিছুই শুরু করিনি, আর তুমি এখনই পালিয়ে যাচ্ছ। আরিয়ান রিয়ার কানের কাছে ফিসফিস করে কথাগুলো বলে। রিয়ার শরীর ভয়ে কেঁপে ওঠে। কি করবেন আপনি? দয়া করে ছেড়ে দিন আমায়। সেটা না হয় করেই দেখাই। আরিয়ান একটা চোখ মেরে রিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। আমি কিন্তু চিৎকার করবো, ভালো ভালো বলছি, যেতে দিন আমায়। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসরাতে বউ যদি এভাবে চিৎকার করে, বাইরের মেহমানরা কি ভাববে বলো তো? লজ্জাটা কিন্তু তোমারই, আমার না। রিয়া কিছু বলার আগেই আরিয়ান রিয়ার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে বন্দি করে নেয়। রিয়া নিজেকে ছড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু আরিয়ানের শক্তিশালী বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে না। আরিয়ান পাগলের মতো রিয়ার ঠোঁটে চুমু খেতে থাকে। একসময় সে রিয়ার ঠোঁটে আলতো করে কামড় দিতেই রিয়া ব্যথায় কুঁকিয়ে ওঠে। আরিয়ান তাকে আরো শক্ত করে ধরে তার গলা ও ঘাড়ে চুমু দিতে শুরু করে, সাথে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে থাকে। রিয়া একদিকে ব্যথা আর অন্যদিকে অস্বস্তিতে ছটফট করতে থাকে, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। কিছুক্ষণ পর আরিয়ান রিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। রিয়া উঠে বসতে গেলেই আরিয়ান আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। রিয়ার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছে থেকে পালাতে পারবে না। তোমার কষ্ট হলেও আমার কিছু যায় আসে না বেবি। রিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আরিয়ান সেটা স্পষ্ট দেখতে পায়, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে আবার রিয়ার ঠোঁটে গভীর চুমু দেয়। রিয়ার শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিতে রিয়ার শব্দ করে কেটে ফেলে, কিন্তু আরিয়ান নিজের ঘর থেকে বের হয় না। রিয়ার কান্না তার কানে পৌঁছায় না। সে এক অজানা অনুভূতিতে ডুবে থাকে। রাত প্রায় 3টা। রিয়া ছেঁড়া শাড়িটা কোনো মতে শরীরে পেঁচিয়ে বিছানায় এক কোণে বসে নিঃশব্দে কেঁদে চলেছে। তার এই বিয়ে মেনে না নেয়ার পেছনে একটা বড় কারণ আছে। কলেজে পড়ার সময় জিশান নামের একটা ছেলের সাথে রিয়ার পরিচয় হয়। বন্ধুত্ব থেকে ভালোবাসা। জিশানের পাগলামি দেখে রিয়াও তাকে মন দিয়ে ফেলেছিল। দুজনে একসাথে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু 1 বছর যেতেই জিশান হঠাৎ করে রিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। কারণ হিসেবে বলে সে রিয়ার চেয়ে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। সেদিন থেকে রিয়া যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়। খাওয়া দাওয়া, কথাবার্তা সব বন্ধ করে দেয়। রিয়ার বড় ভাই আকাশ সব জানতে পেরে তার বাবাকে মাকে জানায়। তারা ভাবে বিয়ে দিলে হয়তো রিয়া জিশানকে ভুলতে পারবে। রিয়ার অমতেই এক প্রকার জোর করে আরিয়ান চৌধুরীর সাথে তার বিয়ে দেয়া হয়। রিয়া এখনো জিশানকে ভালোবাসে, তাই সে কোনোভাবে আরিয়ানকে মেনে নিতে পারছে না। হঠাৎ আরিয়ানের গলার আওয়াজে রিয়ার ভাবনার জগৎ ভেঙে যায়। এভাবে বসেই কি সারা রাত কাটিয়ে দেবে? ঘুমাবে না নাকি আরো আদর চাই? আরিয়ানের ব্যঙ্গাত্মক কথা শুনে রিয়ার সারা শরীর রাগে জ্বলে ওঠে। একটা অমানুষ জানোয়ার আপনি। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর নিজের অধিকার ফলিয়েছেন আপনি। অধিকার তো ফলিয়েছি,
কিন্তু শুধু এইটুকুই তো শেষ না। এবার থেকে তোমার জীবনের সবকিছুই তোমার অনিচ্ছাতেই হবে, জান। আরিয়ান কথাটি বলে রিয়াকে এক হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। রিয়ার শরীর থেকে আলগা করে পেঁচিয়ে রাখা শাড়িটা আবার খুলে পড়ে যায়। রিয়া তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করে। আরে আমি তো, আমার সামনে এভাবে নিজেকে লুকানোর কি আছে? আরিয়ান মুচকি হেসে রিয়ার দিকে ঝুঁকে পড়ে। রিয়ার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসে। সে বুঝতে পারে এই ডেভিল বরের হাত থেকে তার মুক্তি নেই। ছাড়ুন আমায়, আপনার যা করার ছিল তা তো হয়েই গেছে, আরো কিছু বাকি আছে নাকি? রিয়ার কণ্ঠে তীব্র ঘৃণা আর রাগ। সে আরিয়ানের বাহুবন্ধ থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। না তা নেই, তবে তুমি চাইলে সারা রাতই চলতে পারে, আমার কোনো আপত্তি নেই। আরিয়ান মুচকি হেসে রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। অবশ্য আমি জানি তোমার নাম রিয়া, তাই না? রিয়ার রাগে শরীর জ্বলে যাচ্ছে। মনে মনে ভাবছে, কি অদ্ভুত লোক রে বাবা, বিয়ে করে বাসর পর্যন্ত করে ফেললো, অথচ নামটা পর্যন্ত ভালো করে জানে না। ইসে তো করছে পানিতে চুবিয়ে মারি। জানি না। আমি জানি তুমি কি ভেবেছো। আমি তোমার সম্পর্কে কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি। আমি তোমার অতীত, তোমার হার্ট ব্রেক, ওই জিসান নামের ছেলেটা সব জেনেই তোমাকে বিয়ে করেছি। আরিয়ানের কথা শুনে রিয়া বিস্ময়ে তার দিকে তাকায়। তার মানে এই লোকটা সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করেছে, কিন্তু কেন? আচ্ছা রিয়া, সবকিছু ভুলে নতুন করে একটা জীবন শুরু করা যায় না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলাম কখন? আপনি কি আমাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ দিয়েছেন? শুরু থেকেই তো নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছেন। আর যখন জেনেই শুনেছেন আমি অন্য একজনকে ভালোবাসি, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? রিয়ার গলার স্বর কান্নায় ভিজে আসে। আমি এখনো জিসানকেই ভালোবাসি। আপনি জোর করে শুধু আমার শরীরটাকেই পেতে পারেন, আমার মনটাকে নয়। আমি আপনাকে কোনোদিনও মন থেকে মেনে নেব না, নেভার। রিয়া, তুমি এখন আমার স্ত্রী। আমার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের নাম মুখে আনতে তোমার লজ্জা করছে না? অন্য ছেলে না, আমি জিসানকে ভালোবাসি, বুঝেছেন? রিয়ার কথা শেষ হতে আরিয়ান রেগে গিয়ে এক হাত রিয়ার গাল চেপে ধরে। যন্ত্রণায় রিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। ভালোবাসা মাই ফুট। তোর এই ন্যাকামো এবার বন্ধ কর। আজকের পর থেকে আমার সামনে যদি আর কোনোদিন ওই ছেলের নাম নিয়েছিস, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর রইলো তোর মনে জায়গা পাওয়ার কথা, সেটার আমার কোনো প্রয়োজন নেই। তোর সইটা পেলেই আমার চলবে। মাইন্ড ইট। আরিয়ানের হিংস্র রূপ দেখে রিয়া ভয়ে জমে যায়। তার মানে এই লোকটাও শুধু তার শরীরটাই চায়। তার প্রতি আরিয়ানের এই আকর্ষণ ভালোবাসা নয়, শুধু লালসা। এই ভাবনাটা রিয়ার হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কাঁদছিস কেন? আজব। যাই হোক, জানো রিয়া, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর আমার বউয়ের সাথে প্রেম করব। প্রতিদিন রাতে সে আমার বুকে মাথা রেখে ঘুমাবে। কিন্তু এখন তো দেখছি তোমার দ্বারা এসবের কিছুই সম্ভব না। রিয়া অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায়। এই লোকটা কি পাগল? একটু আগেই কত ভয়ঙ্কর কথা বললো, আর এখন আবার নরম সুরে কথা বলছে। এই লোকটার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, যা রিয়া বুঝতে পারে না। রিয়া এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ানের ঠোঁটের কোণে আবার সেই নেশা ধরানো হাসি ফুটে ওঠে। ছটফট করার কারণে রিয়ার শরীরের কাপড় অগোছালো হয়ে গেছে। রিয়াকে এই অবস্থা দেখে আরিয়ানের ভেতরটা আবার উত্তাল হয়ে ওঠে। তার দৃষ্টিটা নেশাসক্ত হয়ে ওঠে। রিয়া, তুমি তো আমাকে পাগল করে ছাড়বে দেখছি। আরিয়ানের নেশা ভরা কণ্ঠ শুনে রিয়ার ঘোর কাটে। সে নিজের দিকে তাকিয়ে দেখে তার শাড়ি এলোমেলো হয়ে আছে। সে তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করতেই আরিয়ান তার হাত ধরে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন পালানোর ধান্দা? তা তো হচ্ছে না বেবি। মানে? মানেটা দেখাচ্ছি। আরিয়ান কথাটি বলেই রিয়াকে একটানে নিজের কাছে নিয়ে আসে এবং তার শরীর থেকে শাড়িটা পুরোপুরি সরিয়ে ফেলে। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। সকালে রিয়ার ঘুম ভাঙতে সে নিজেকে আরিয়ানের বুকের মধ্যে আবিষ্কার করে। আরিয়ান থেকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে তার নড়ার কোনো উপায় নেই। রিয়া রেগে আরিয়ানের দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। ঘুমের মধ্যে আরিয়ানকে অদ্ভুত মায়াবী লাগছে। রিয়া নিজের অজান্তেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আমি জানি আমি খুব সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? আরিয়ানের কথায় রিয়া চমকে ওঠে। সে বুঝতে পারে আরিয়ান অনেক আগেই জেগে গেছে এবং তার দিকে তাকিয়ে উপভোগ করছিল। লজ্জায় রিয়ার মুখ লাল হয়ে যায়। সরুন, আমি উঠবো। কেন বউ, আমার সাথে আর একটু রোম্যান্স করলে হয় না? সহ্য। রিয়া উঠে যেতে নিলে আরিয়ান তার হাত ধরে এক টান দেয়। রিয়া টান সামলাতে না পেরে সরাসরি আরিয়ানের বুকের উপর গিয়ে পড়ে। আরিয়ানের দুষ্ট হাসিতে রিয়ার রাগ আরো বেড়ে যায়। সে বুঝতে পারে এই ডেভিল বরের সাথে তার জীবনের পথ চলাটা মোটেও সহজ হবে না। হুম, রোম্যান্স করবে? এদিকে আরিয়ান মুচকে হেসে রিয়াকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে। অসহ্য, ছাড়ুন আমায়। আপনার এই আদিক্ষেতা আমার একদম ভালো লাগছে না। আমার মতো হ্যান্ডসাম বর পেয়েছো, কোথায় আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে? তা না করে সারাক্ষণ শুধু পালাই পালাই করো। ব্যাপারটা কি বলো তো? আজও আমি শাওয়ার নেবো না, নাকি সারাদিন আপনার সাথে এখানেই বসে থাকবো? ও, এই কথা। আচ্ছা যাও, শাওয়ার নিয়ে এসো, কিন্তু মনে রেখো একটু পর আবার শাওয়ার নিতে হতে পারে, তখন কিন্তু রাগ করতে পারবে না। আরিয়ান একটা চোখ মেরে কথাটা বলে। রিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মনে মনে ভাবে, এই অশুভ লোকটা বলে কি সারা রাত তো শান্তিতে থাকতে দিলই না, এখন আবার দিনের বেলায়ও না। আমি তো মরেই যাব। কি হলো বেবি, কি ভাবছো? 2বার শাওয়ার নেওয়ার জন্য রাজি, নাকি এখনই শুরু করব? রিয়া বুঝতে পারে এই লোকের সাথে কথায় পারা যাবে না। সে মনে মনে ঠিক করে, এখন কোনোভাবে এখান থেকে পালাই, পরেরটা পরে দেখা যাবে। আমি এখন শাওয়ার নিতে হবে আমার। তার মানে তুমি 2বার শাওয়ার নিতে রাজি, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। হ্যাঁ বাবা, রাজি। এখন তো ছাড়ুন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আমার সকালের মিষ্টি চাই। কি, আপনি এখনো ব্রাশ করেননি আর মিষ্টি খাবেন? ছি, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান? ইয়াক, আপনি তো একটা আস্ত খাটাস। রিয়ার কথা শুনে আরিয়ান হতভম্ব হয়ে যায়। সে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। এই চুপ, কি সব আবল তাবল বকছিস? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনিই তো বললেন। বুঝেছি, মুখে বলে লাভ নেই, আমাকেই নিয়ে নিতে হবে। রিয়ার ভাবনায় জল ঢেলে দিয়ে আরিয়ান রিয়ার কোমর জড়িয়ে ধরে একটা নেড়ে কাছে নিয়ে আসে এবং তার ঠোঁটে গভীর একটা চুমু দেয়। রিয়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু আরিয়ান তাকে আরো শক্ত করে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর আরিয়ান রিয়াকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নেওয়ার কথা কিন্তু ভুলে যেও না। রিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে আরিয়ান এই মিষ্টির কথা বলছিল? রাগে লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সে হনহন করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান তার রাগ দেখে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে। অনেকটা সময় কেটে যায়, কিন্তু রিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার কোনো নাম নেই। আরিয়ানের অপেক্ষা করতে করতে ধৈর্য শেষ হয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল নাকি? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়, ঠান্ডা লেগে যাবে তো। আরিয়ান কয়েকবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে তার রাগ বেড়ে যায়। রিয়া, তুমি যদি এক্ষুনি দরজা না খোলো, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আরিয়ানের হুমকির সাথে সাথে ওয়াশরুমে দরজা খুলে যায়। সামনে দাঁড়ানো রিয়াকে দেখে আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। পাতলা শাড়ির ভেতর দিয়ে তার পেটের অংশটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে রিয়ার মাথা থেকে পা পর্যন্ত দেখতে থাকে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়ার ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, এই লুচু লোকটা আবার এমন ভাবে তাকাচ্ছে কেন? আবার কিছু করার প্ল্যান করছে না তো? না বাবা, একে বিশ্বাস নেই, কেটে পড়াই ভালো। রিয়া সরে যেতে নিলেই আরিয়ান তার হাত ধরে ফেলে এবং এক টানে দেয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ? আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ না। আরিয়ান রিয়ার গলায় মুখ ডুবে নেশা ভরা কণ্ঠে বলে। আরিয়ানের এত কাছাকাছি আসায় রিয়া যেন বরফ হয়ে যায়। আমার আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। রিয়ার কাঁপা কাঁপা কণ্ঠস্বর আরিয়ানের নেশা যেন আরো বাড়িয়ে দেয়। হুম, আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নিন। আমি তো তোমার দেওয়া মিষ্টি খাবো বেবি। এদিকে আরিয়ানের কথা শুনে রিয়া বুঝতে পারে সে কি চাইছে। দেখুন, কোনো অসভ্যতা করবেন না একদম, আমায় যেতে দিন। আরিয়ান রিয়ার কথায় কান্না দিয়ে এক হাতে তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় এবং অন্য হাতে তার ঠোঁটে আলতো করে স্পর্শ করতে থাকে। চুপ।
আরিয়ান কথাটি বলেই আবার রিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রিয়া বুঝতে পারে এই ডেভিল বরের কাছ থেকে তার মুক্তি এত সহজ নয়। এদিকে আরিয়ান রিয়ার কথায় কান না দিয়ে এক হাতে তার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় এবং অন্য হাতে তার ঠোঁটে আলতো করে স্পর্শ করতে থাকে। আরিয়ানের গরম নিঃশ্বাস রিয়ার নাক মুখে পড়েছে, যা রিয়ার শরীরকে অবশ করে দিয়েছে। আমায় যেতে দিন প্লিজ। রিয়া খানিকটা বিরক্ত আর ভয় নিয়ে কথাটা বলে। চুপ। আরিয়ান কথাটি বলে রিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় মুখ টোপায়। রিয়া তাকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু পেরে ওঠে না। তোমার সমস্যাটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি চাইলেই আমি তোমাকে ছেড়ে দেব? কালও বলেছি, আজও বলছি, তুমি আমাকে মানো বা না মানো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই, ব্যাস। আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না রিয়া। আরিয়ান দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। তার চোখের হিংস্রতা দেখে রিয়ার ভেতরটা শুকিয়ে যায়। সে বুঝতে পারে লোকের সাথে শক্তি দিয়ে যেটা সম্ভব না, তাকে অন্য কিছু ভাবতে হবে। আরিয়ান রিয়ার ভয় পাওয়া মুখ দেখে মুচকি হেসে তাকে কোলে তুলে নেয়। কোলে নিল কেন এই লুচু লোকটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু করতেই হবে আমাকে এক্ষুনি। আরিয়ান রিয়াকে কোলে নিয়ে বিছানার দিকে এগোতে থাকে। রিয়াকে বিছানায় শুয়ে দিয়ে সে নেশা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আরিয়ানের চাহনি দেখে রিয়া বুঝতে পারে সে কি করতে চলেছে। বেবি, তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নেওয়ার জন্য? আরিয়ানের কথা শেষ হওয়ার আগে রিয়া তার সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। ও মা গো, আমার মাথাটা গেল। উফ! রিয়ার আকস্মিক চিৎকারে আরিয়ান চমকে গিয়ে তার উপর থেকে সরে আসে। সে বিভ্রান্ত চোখে রিয়ার দিকে তাকায়। কি হলো রিয়া, এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে তোমার? জানি না, হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠলে, ভীষণ যন্ত্রণা করছে। মনে হচ্ছে মাথার ভেতর কেউ হাতুড়ি পেটা করছে। আহ! রিয়া মাথায় হাত দিয়ে ব্যথায় কোকানোর অভিনয় করতে থাকে। আরিয়ান এবার সত্যি চিন্তায় পড়ে যায়। একটু আগেও তো মেয়েটা ঠিক ছিল। দাঁড়াও, আমি দেখছি। তুমি শুয়ে থাকো, একদম উঠবে না। আমি তোমার জন্য খাবার আর পেইন কিলার নিয়ে আসছি। আরিয়ান উদ্বিগ্ন হয়ে রুম থেকে বেরিয়ে যেতেই রিয়া এক মুহূর্ত দেরি করে না। সে বিছানা থেকে নেমে এক দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। আরিয়ান ততক্ষণে ড্রয়ার থেকে পেইন কিলার খুঁজছিল। সে রিয়ার পালিয়ে যাওয়ার শব্দ পায় না। কিছুক্ষণ পর সে খাবার আনতে নিচে যাওয়ার জন্য ঘুরতেই দেখে রিয়া রুমে নেই। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল, তার মানে ও। আরিয়ান সবটা বুঝতে পেরে কপালে হাত চাপড়ায়। বুঝেছি, আমাকে বোকা বানানো হয়েছে, তাই না? এই পিচ্চি একটা মেয়ে আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল, আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও, একবার শুধু তোমাকে হাতের কাছে পাই, তোমার কি অবস্থা করি দেখো। আরিয়ান রাগে গজরাতে থাকলেও তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটার বুদ্ধির তারিফ না করে সে পারে না। রিয়া এক দৌড়ে নিচে নামতেই রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? অলিম্পিকে যাচ্ছ নাকি? মানে এমনি। ধুর, কেন যে দৌড়তে গেলাম? এখনো কি ভাববে? নতুন বউ হয়ে দৌড়াদৌড়ি করছি। ছি ছি। এমনি এমনি কেউ দৌড়ায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তা কারণটা কি? আমার সাইকো ঘাইটা কি আবার তোমাকে তাড়া করেছিল নাকি? রিমি চোখ মেরে কথাটা বলে। আরে না না, ওসব কিছুই না। যাকে বাদ দাও, তুমি তো দেখতে খুব মিষ্টি, তোমার নামটাই তো জানা হলো না। ঘটা ঘোরানো হচ্ছে তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না মেরি ভাবিজি। যাই হোক, আমার নাম রিমি, আর আমি তোমার একমাত্র আদরের ননদিনী। হ্যাঁ, সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ রিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে অবাক হয়। এমা ভাবি, তোমার ঠোঁট এমন লাল হয়ে ফুলে আছে কেন? মশা কামড়েছে নাকি? কি সাইজের মশা ছিল গো? রিয়া বুঝতে পারে এটা আরিয়ানেরই কাজ। সে লজ্জায় লাল হয়ে মনে মনে বলে, মশা না, আজ তো একটা ডেভিল কামড়েছে। এটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছিল। কি হলো ভাবিজি, চুপ করে গেলে যে? বলো, কোন প্রজাতির মশা ছিল? না মানে লিপস্টিক দিয়েছিলাম তো, হয়তো একটু বেশি গাঢ় হয়ে গেছে। ওহ, তাই বুঝি। কিন্তু লিপস্টিক তো শুধু ঠোঁটেই লাগায়, ঠোঁটের চারপাশে তো এমন দাগ হয় না। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? খুব খিদে পেয়েছে। মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? মা তো একটু পরে চলে আসবে, আর মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। আরে কিছুই হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। তুমি শুধু দেখিয়ে দাও ঘরটা। রিয়া জোরাজুরিতে রিমি তাকে রান্নাঘরে নিয়ে যায়।
ভাবি তুমি এখানে থাকো, আমি আমার ফোনটা রুম থেকে নিয়ে আসছি, একসাথে বসে সেলফি তুলবো। ঠিক আছে, যাও। রিমি চলে যেতেই রিয়া রান্নাঘরে এদিক ওদিক দেখতে থাকে। সেভাবে শ্বশুরবাড়িতে প্রথম দিন সবার জন্য কিছু একটা রান্না করলে সবাই খুশি হবে। সে আটা মাখতে শুরু করে আর আপন মনে বকবক করতে থাকে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না লোকটার। বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না করে সারাদিন বাড়িতে বসে শুধু ঢং করে বেড়ায়। এই লুচু লোকটা কাজে না গেলে তো আমার জীবনটাই শেষ করে দিবে। হায় আল্লাহ, এই ডেভিলটাকে বিয়ে করে চাইতে তো ইঁদুরে বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল। রিয়া নিজের মনে কথাগুলো বলছিল। সে বুঝতে পারেনি রিমি চলে গেলেও রান্নাঘরে দরজার বাইরে অন্ধকারে একজন দাঁড়িয়ে তার সব কথা শুনছে। তার মুখটা রাগে থমথমে হয়ে আছে। রিয়া নিজের মনে কথাগুলো বলছিল। সে বুঝতে পারেনি রিমি চলে গেলেও রান্নাঘরে দরজার বাইরে অন্ধকারে একজন দাঁড়িয়ে তার সব কথা শুনছে। তার মুখটা রাগে থমথমে হয়ে আছে। ও রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়, আমি বরং বাবার জন্য এক কাপ চা করে নিই, উনি নিশ্চয়ই দেখে অনেক খুশি হবেন। রিয়া আরিয়ানের বাবার জন্য চা বানাতে বানাতে আবার আরিয়ানকে নিয়ে বকাচকা শুরু করে। আস্ত একটা ডেভিল, কোনো কাজ করে না, শুধু বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না। বিয়ে করেছে কোথায় বউটাকে নিজের টাকায় খাওয়াবে, তা না করে সারাদিন বাড়িতে থেকে শুধু আমার জীবনটা জ্বালিয়ে মারছে। ওই লুচু লোকটা কাজে না গেলে তো আমার 12টা বাজিয়ে ছাড়বে। আল্লাহ, এই ডেভিলটাকে বিয়ে করাচ্ছে ইঁদুরের বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল, আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? হঠাৎ পেছন থেকে ভেসে আসা শীতল কঠিন কণ্ঠস্বর শুনে রিয়ার বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। তার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে। সে চা আর কাপ হাতে নিয়ে পেছনে ঘুরতে দেখে আরিয়ান রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। রিয়াকে দেখা মাত্রই তার হাত থাকা গরম চায়ের কাপটা ভয়ে মাটিতে পড়ে যায়। গরম চা এর অনেকটাই রিয়ার পায়ে পড়ে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায়। পরক্ষণেই তার সমস্ত রাগ উবে গিয়ে এই জায়গা দখল করে নেয় তীব্র আতঙ্ক আর উদ্বেগ। সে দৌড়ে রিয়ার কাছে আসে। রিয়া, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করতে পারো না? দেখি দেখি কোথায় লাগলো। আরিয়ান উদ্বিগ্ন হয়ে বলে। তার কণ্ঠে আর রাগে সে হিংস্রতা নেই, আছে শুধু ভয় আর চিন্তা। আপনি কখন এসছেন? রিয়া ব্যথার চেয়েও বেশি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে। অনেক আগে এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এখন ওসব বাদ দাও, আগে রুমে চলো, তোমার পায়ের ব্যবস্থা করি, তারপর তোমার শাস্তির কথা ভাবছি। কিসের শাস্তি? রিয়া কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করে। আমাকে এতক্ষণ ধরে যে এতগুলো বিশেষণে ভূষিত করলে, তার শাস্তি। আরিয়ান রাগী গলায় কথাগুলো বললেও তার সব মনোযোগ রিয়ার পায়ের দিকে। সে এক ঝটকায় রিয়াকে কোলে তুলে নেয়। আরে কোলে কেন নিচ্ছেন? আমি হেঁটে যেতে পারবো, তেমন কিছু লাগেনি। আমি তোমার কাছে মতামত চাইনি, চুপচাপ থাকো। আরিয়ান দাঁতে দাঁত চেপে কথাটা বলে। তার রাগ দেখে রিয়ার কথা বলার সাহস পায় না। আরিয়ান রিয়াকে কোলে নিয়ে সোজা নিজেদের রুমে চলে যায় এবং তাকে বিছানায় বসিয়ে দেয়। সে নিজে হাঁটু গেড়ে মেঝেতে বসে রিয়ার পাটা দেখতে থাকে। দেখি পাটা। রিয়া ভয়ে ভয়ে পা এগিয়ে দেয়। আরিয়ান আলতো করে তার পা নিজের হাঁটুর উপর রেখে পরীক্ষা করতে থাকে। খুব বেশি জ্বলছে? সামান্য গরম চা পড়েছে, অতটা জ্বলছে না। চুপ, একটা কথাও বলবে না, যদি দাগ পড়ে যায়। আরিয়ান ফার্স্ট এড বক্স থেকে একটা অয়েন্টমেন্ট বের করে খুব সাবধানে রিয়ার পায়ে লাগিয়ে দেয়। তার স্পর্শে কোনো জোর জবরদস্তি ছিল না, ছিল শুধু যত্ন। রিয়া অবাক হয়ে আরিয়ানের এই রূপটা দেখতে থাকে। এই লোকটাই কি কিছুক্ষণ আগে তাকে গিলে খেতে চেয়েছিল? অয়েন্টমেন্ট লাগানো শেষ হতে রিয়া উঠে যেতে নেয়, কিন্তু আরিয়ান তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে। ভেবেছিলাম এই সুযোগে কেটে পড়বো, মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে রিমি নিশ্চয়ই বানিয়ে দিয়েছে, তুমি বরং তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। আরিয়ানের ঠোঁটের কোণে আবার সে শয়তানি হাসি ফুটে ওঠে। শাস্তি? কি যেন বলছিলে তখন? আমি নাকি কাজ করি না, বাবার টাকায় খাই? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? রিয়া তোতলাতে তোতলাতে বলে। ও, তাহলে এখন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তুমি আমাকে শেখাবে? তোমার সাহস তো দিন দিন বাড়ছে দেখছি। তুমি জানো, আজ পর্যন্ত আমার মাও আমাকে কাজ নিয়ে
একটা কথা শোনাইনি, আর তুমি কালকের আসা একটা মেয়ে আমাকে খোটা দিচ্ছ। আরিয়ান বিছানা থেকে উঠে রিয়ার খুব কাছে এসে দাঁড়ায়। আরো বলছিলে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তাই না? না, মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আরিয়ানের চালাকি ভরা প্রশ্ন শুনে রিয়া যেন আকাশ থেকে পড়ে। আমি আমি সেটা কখন বললাম? তুমি তো বললে, তোমার কথাতেই তো ছিল যে স্বামীর দায়িত্ব হলো বউকে নিজের টাকায় খাওয়ানো। তার মানে তুমি সম্পর্কটা স্বীকার করে নিয়েছো। এ মা, এই ডেভিলটা তো আমার কথা দিয়েই আমাকে ফাঁসিয়ে দিল। এখন আমি কি করব? কি হলো বেবি, চুপ করে গেলে যে? ঠিক আছে, আমি না হয় আমার বউকে নিজের টাকাতেই খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো? আরিয়ানের কথা শুনে রিয়ার গলায় যেন কথা আটকে যায়। সে বুঝতে পারে সে নিজের পাতা ফাঁদেই নিজে পড়ে ধরা পড়েছে। দেখুন, আমি আপনাকে প্রথম দিনই বলে দিয়েছি আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং সারা জীবন আমি ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি? রিয়ার মুখ থেকে আবার জিখানের নামটা শুনে আরিয়ানের শান্ত থাকা মুখটা মুহূর্তে কঠিন হয়ে যায়। তার ভেতরের ঘুমন্ত পশুটা যেন আবার জেগে ওঠে। কি বললি তুই? আরিয়ান এক ঝটকায় রিয়ার গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে ঠেসে ধরে। রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। তোর সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে ওই হারামজাদার নাম নেওয়ার? বিয়ে হয়ে গেছে তোর, তুই এখন আমার স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? এতই যদি জিসান জিসান করিস তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? আরিয়ান রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিল। রিয়ার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এখনই সে মরে যাবে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিয়া চোখের পানি দেখে আরিয়ানের ঘোর কাটে। সে কি করছে এটা? সে ঝটকা দিয়ে রিয়াকে ছেড়ে দেয়। নিজের উপর তার প্রচন্ড রাগ হতে থাকে। ছেড়ে দিলেন কেন? মেরেই ফেলতেন। অন্তত আপনার এই জানোয়ারের মতো রূপটা থেকে তো দেখতে হতো না আর। রিয়া কাশতে কাশতে কান্না জড়িত গলায় বলে, আমি অমানুষ, তাই তুমি বিয়ের আগে জানতে আমি অমানুষ? তার মানে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলে? নিতেই পারো, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চাই নাকি? আরিয়ান বাঁকা হেসে নিজের কষ্টটা ঢাকার চেষ্টা করে। হ্যান্ডসাম মাই ফুট। রিয়া কথাটা বলে চলে যেতে নিলে আরিয়ান আবার তার হাত ধরে ফেলে এবং তাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। যাই বলো না কেন বেবি, ভালোবাসতে তোমাকেও আমাকেই হবে। যদি নিজে থেকে বাসো তাহলে খুব ভালো, না হলে আমি জোর করে তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিব। এদিকে আরিয়ান এক ছটকায় রিয়াকে ছেড়ে দিলে সে কাশতে কাশতে মেঝেতে বসে পড়ে। রুমের ভেতর এক দম বন্ধ করা নীরবতা। রিয়ার ফুপিয়ে কান্নার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আরিয়ান দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করা। নিজের উপরই তার প্রচন্ড রাগ হচ্ছে। উফ, কেন যে ওকে কষ্ট দিতে গেলাম। ওর চোখে পানি আমি সহ্য করতে পারি না, অথচ আমি ওকে কাঁদাচ্ছি। কিন্তু আমি কি করব? ওর মুখে ওই জিসানের নাম শুনলে আমার মাথায় রক্ত চড়ে যায়। আমি ওকে হারাতে চাই না, আমি শুধু ওকে নিজের করে পেতে চাই, নিজের ভালোবাসায় বাঁধতে চাই। কিন্তু ও তো আমার ভালোবাসাটা দেখছেই না, দেখছে শুধু আমার রাগটা। আরিয়ান নিজের ভাবনার সাথে যুদ্ধ করে শান্ত হয়। সে বুঝতে পারে জোর করে রিয়াকে শুধু দূরেই ঠেলে দেওয়া হবে, তাকে অন্য পথ ধরতে হবে। আরিয়ান ঘুরে রিয়ার দিকে তাকায়। মেরে ফেলুন আমায়, আপনার এই অত্যাচার আর সহ্য হচ্ছে না আমার। অন্তত আপনার এই জানোয়ারের মতো রূপটা তো আর দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। আরিয়ান ঠাট্টা করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে, কিন্তু রিয়ার রাগে মুখ দেখে তার চেষ্টা ব্যর্থ হয়। একদম ফাজলাম করবেন না, আপনি একটা জঘন্য লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর হ্যাঁ, বলছিলেন না আপনাকে কেন বিয়ে করেছি শুধু আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কিভাবে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছিলে। নিতেই পারো, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চাই বলো? আরিয়ান বাঁকা হেসে রিয়ার দিকে এগিয়ে আসে। হ্যান্ডসাম মাই ফুট। রিয়া কথাটি বলে উঠে দাঁড়াতে গেলেই আরিয়ান তার হাত ধরে ফেলে এবং একটানে তাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে।
যাই বলো না কেন বেবি, ভালোবাসতে তোমাকেও আমাকেই হবে। যদি নিজে থেকে বাসো তাহলে খুব ভালো, না হলে আমি জোর করে তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেব। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এটা শুধু আপনার ভুল ধারণা। আরিয়ান চৌধুরীর কাছে কোনো কিছু অসম্ভব নয় বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো, তুমি আমাকেই বাসবে। আরিয়ান রিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় যে তুমিও আমার স্ত্রী নও, আর তাই আমিও কোনো কাজ করব না। যেদিন তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে, সেদিন থেকে আমি আমার নিজের টাকায় আমার বউকে খাওয়াবো। আর নিশ্চয়ই বুঝতে পারছো আমি সারাদিন বাসায় থাকলে তোমার কি অবস্থা হবে। আফটার অল কাল রাতের অভিজ্ঞতা তো তোমার আছেই। আরিয়ান কথাটা বলে রিয়ার কানে লতিতে আলতো করে কামড় দেয়। রিয়ার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। আই ডোন্ট কেয়ার, আপনি কাজে যান বা জাহান্নামে যান, তাতে আমার কিছুই যায় আসে না। হুম, আমি কাজেও যাব না, জাহান্নামেও যাব না, আমি সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? রিয়া আরিয়ানের কথা চরম বিরক্ত হয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চায়, কিন্তু আরিয়ান আরো শক্ত করে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। সে পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে তার ঘোয়ারে মুখ ডুবায়। চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো বাকি আছে জান। কিসের শাস্তি? আরিয়ানের এমন আচরণে রিয়া বেশ অস্বস্তি বোধ করে। ভুলে গেলে বেবি? শাস্তি তো পেতেই হবে। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে পালিয়ে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছো। দুটো ভুলের জন্য দুটো শাস্তি হবে। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন? রিয়া মাথা নিচু করে অসহায় ভাবে বলে, যা শাস্তি দেব কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। রাজি? রিয়া ভয়ে ভয়ে মাথা নাড়ে। আরিয়ান তার আঙুল দিয়ে নিজের ঠোঁটের দিকে ইশারা করে। কি? বুঝতে পারছো না? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, গিভ মি এ কিস। আরিয়ানের কথা শুনে রিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মানে? অসম্ভব, এটা পারবো না আমি। পারতে তোমাকেই হবে বেবি, সময় নষ্ট করো না, কুইক। বললাম তো পারবো না। আমি এমন কি করেছি যে এই শাস্তি পেতে হবে? অন্য কোনো শাস্তি দিন আমায়। আর ইউ শিওর অন্যভাবে শাস্তিটা দেব? আরিয়ানের বাঁকা হাসি আর চোখের ইশারা দেখে রিয়ার ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই লোকের সাথে তর্কে যেতে যাবে না, পালানোর পথ খুঁজতে থাকে সে। আমার আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি নিচে যাই প্লিজ। রিয়া করুণ চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আহারে আমার পিচ্ছি বউটার ক্ষুধায় কষ্ট হচ্ছে। আগে বলবে তো, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দেবেন মানে? খাবার তো নিচে। রিয়া কথা শেষ করার আগে আরিয়ান তার হাত ধরে এক টানে নিজের বুকের কাছে নিয়ে আসে। রিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটে আলতো করে একটা চুমু দেয়। ব্যাস আমার খাওয়ানো শেষ। রিয়া হতভম্ব হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা যে শুধু ডেভিল না, একটা আস্তে পাগল, ও সেটা সে হাড়ে হাড়ে টের পায়। এভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনা শাস্তিটা এবার দেবে? আরিয়ান রিয়ার নাকে নাক ঘষে কথাটা বলে। সহ্য। রিয়া রেগে চলে যেতে চাইলে আরিয়া তার পথ আটকায়। ওকে বেবি, চলো নিচে যাই, কিন্তু মনে রেখো রাতের জন্য তোমার শাস্তিটা জমিয়ে রাখলাম, তখন কিন্তু সবটা সুদে আসলে উসুল করব। আরিয়ান চোখ মেরে কথাটা বলে। রিয়া রাগে গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সে বুঝতে পারে এই ডেভিল বরের পাতা ফাঁদ থেকে তার মুক্তি নেই, বরং সে দিন দিন আরো জড়িয়ে পড়ছে। নিচে নামতে দেখে রিমি সোফা বসে ফোন ঘাটছে। রিয়াকে দেখে সে মুচকি হাসে। কি ব্যাপার ভাবি, তোমার মুখটা এমন লাল কেন? ভাইয়া আবার জ্বালাতন করেছে বুঝি? না তো, কই কিছু না। রিয়া প্রসঙ্গে এড়িয়ে যেতে চাইলেও রিমি ছাড়ার পাত্রী না। ওহ তাই? তাহলে তোমার ঠোঁটে কোনটা এমন ভাবে ফুলে আছে কেন? এবার কোন সাইজে মশা কামড়ালো? রিমির কথায় রিয়া লজ্জায় মরে যেতে থাকে। সে দ্রুত ঠোঁট ঢেকে রান্নাঘরের দিকে পালিয়ে যায়। রিমি পেছন থেকে হাসতে হাসতে বলে, ভাবি, মশারা কিন্তু আজকাল খুব ডেঞ্জারাস হয়ে গেছে, সাবধানে থেকো। রান্নাঘরে এসে রিয়া রাগে সবকিছু এলোমেলো করতে থাকে। একদিকে আরিয়ানের উপর রাগ, অন্যদিকে রিমি টিস করা, সব মিলিয়ে তার অবস্থা কাহিল। দুপুরে খাওয়ার সময় আরিয়ান আর রিয়া চুপচাপ খেয়ে নেয়। রিয়া একবারও আরিয়ানের দিকে তাকায়নি। খাওয়ার পর আরিয়ান ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে। রিয়া নিজের রুমে চলে আসে। তার মনে হচ্ছে সে একটা খাঁচায় বন্দী হয়ে আছে, যেখানে আরিয়ান নামের শিকারীটা তাকে নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর রিয়া রুম থেকে বেরিয়ে দেখে আরিয়ান ফোনে কথা বলছে, কিন্তু তার গলার স্বর একদম অন্যরকম, শান্ত, শীতল এবং কর্তৃত্বপূর্ণ।
সামির, আমি যা বলেছি তাই হবে। প্রজেক্টটা আমাদের হাত থেকে যাওয়া চলবে না। নীলা চৌধুরীকে বলে দিও সে যেন বেশি ওড়ার চেষ্টা না করে। ওর ডানা কিভাবে কাটতে হয় সেটা আরিয়ান চৌধুরী খুব ভালো করেই জানে। রিয়া অবাক হয়ে কথাগুলো শোনে। এই কি সেই লোক যে সারাদিন বাড়িতে বসে থাকে? তার কথা বলার ভঙ্গি তো কোনো সাধারণ মানুষের মতো নয়, বরং একজন অত্যন্ত ক্ষমতাধর সিইওর মতো। রিয়া দ্রুত আড়ালে লুকিয়ে পড়ে। না, আমি এখন অফিসে আসবো না। আমার নতুন বিয়ে হয়েছে, বউকে সময় দিতে হবে না। তুমি সব সামলে নাও। আর হ্যাঁ, টেন্ডারের ফাইলটা রেডি রেখো, আমি সময় মতো সই করে দেব। আরিয়ান ফোনটা রেখে সোফায় গা এলিয়ে দেয়। তার মুখ আবার সেই বখাতে ভাবটা ফিরে আসে। রিয়া দ্বিধায় পড়ে যায়। কোন আরিয়ান আসল? এই ক্ষমতাধর ব্যবসায়ী, নাকি তার সামনে থাকা এই কাজ না করা ডেভিলটা? তার মানে আরিয়ান ইচ্ছে করেই অফিস যাচ্ছে না, কিন্তু কেন? শুধু তাকে শাস্তি দেওয়ার জন্য? এই চিন্তাটা রিয়ার মাথা ঘুরিয়ে দেয়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। সারাদিন আরিয়ান নানা ছুতায় রিয়াকে তার রাতের শাস্তির কথা মনে করে দিয়েছে। কখনো চোখের ইশারায়, কখনো কানের কাছে ফিসফিস করে। রিয়ার ভেতরটা ভয়ে আর অজানা উত্তেজনায় শুকিয়ে আসতে থাকে। সে ঠিক করে রাতে আরিয়ানের মুখোমুখি হওয়ার আগেই ঘুমিয়ে পড়বে। রাতে খাওয়ার পর রিয়া দ্রুত রুমে এসে দরজা বন্ধ করে দেয় এবং বিছানায় শুয়ে পড়ে। সে চোখ বন্ধ করে ঘুমের ভান করতে থাকে। কিছুক্ষণ পর সে দরজা খোলার শব্দ পায়। আরিয়ান রুমে প্রবেশ করেছে। রিয়া তার নিঃশ্বাস বন্ধ করে রাখে। বাহ, আমার পিচ্চি বউটা দেখি ভয়ে এখনই ঘুমিয়ে পড়েছে। আরিয়ান মুচকি হেসে বলে। সে গিয়ে সে বিছানায় বসে রিয়ার মুখের উপর থেকে উড়ন্ত চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। এত সুন্দর করে ঘুমালে তো মায়া লেগে যাবে বেবি। আর মায়া লেগে গেলে শাস্তিটা দেব কিভাবে? আরিয়ানের ঠান্ডার স্বর রিয়ার কানে পৌঁছাতে তার শরীর কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার চালাকি ধরা পড়ে গেছে। আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই নাকি আমার ভয়ে ঘুমের অভিনয় করছিলে? আরিয়ান রিয়ার গালের উপর আলতো করে হাত বোলাতে বোলাতে বলে, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু অসভ্যতামি করবেন না। অসভ্যতা তো আমি করবই। তুমি আমার বিয়ে করা বউ, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আরিয়ান ঝুঁকে এসে রিয়ার কপালে একটা চুমু দেয়। তোমার শাস্তি খুব কঠিন কিছু না, আমি শুধু আমার পাওনাটা বুঝে নেব। কি কি পাওনা? একটা চুমু, যেটা তুমি দিনের বেলা আমাকে দিতে অস্বীকার করেছিলে। রিয়া চুপ করে থাকে। সে জানে এই লোকের সাথে কোনো কথা বলে লাভ নেই। আরিয়ান ধীরে ধীরে রিয়ার মুখের দিকে ঝুঁকতে থাকে। রিয়া ভয়ে আর উত্তেজনা চোখ বন্ধ করে ফেলে, কিন্তু আরিয়ানের তার ঠোঁট স্পর্শ করার আগেই থেমে যায়। না, এভাবে না। রিয়া চোখ খুলে দেখে আরিয়ান তার দিকে তাকিয়ে হাসছে। চুমুটা তুমি দেবে নিজে থেকে, এটাই তোমার শাস্তি। কি? আমি পারবো না। তাহলে আমি অন্য শাস্তি বেছে নেব, আর সেটা তোমার জন্য খুব একটা সুখকর হবে না। আরিয়ান এমন ভাবে কথাটা বলে যেন সে রিয়াকে ছিঁড়ে খেয়ে ফেলবে। রিয়া ভয়ে ঢোক গেলে সে বুঝতে পারে এর চেয়ে চুমু দেয়া অনেক সহজ শাস্তি। ঠিক আছে। রিয়া কাপা কাপা ঠোঁট নিয়ে আরিয়ানের দিকে এগোতে থাকে। তার হৃৎপিণ্ড এত জোরে চলছে, সে মনে হচ্ছে এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। সে চোখ বন্ধ করে আরিয়ানের ঠোঁটে তার ঠোঁট ছোঁয়। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। রিয়া সরে আসতে নিলেই আরিয়ান তার কোমর ধরে ফেলে এবং তাকে নিজের আরো কাছে টেনে এনে চুমুটাকে গভীর করে তোলে। রিয়া বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আরিয়ান তাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। শাস্তি তো দিলে, এবার পুরস্কার নেবে না? মানে? আজকের রাতটা তুমি আমার বুকে মাথা না রেখে ঘুমাতে পারবে না, এটাই তোমার পুরস্কার। রিয়া কিছু বলার আগে আরিয়ান তাকে কোলে তুলে নেয়। আরিয়ান রিয়াকে বিছানায় শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ে এবং রিয়াকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে আসে। রিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরিয়ানের শক্ত বাহু বন্ধনে সে বন্দী। তার কানে আসছে আরিয়ানের হৃদস্পন্দনের শব্দ, যা কোনো ঝড়ের চেয়ে কম নয়। রিয়া বুঝতে পারে ডেভিল বরের ভালোবাসার ঝড় থেকে তার পালানো আর কোনো পথ নেই। এদিকে রিয়া আরিয়ানের বুকের মাঝে বন্দী হয়ে আছে। আরিয়ানের শান্ত লয়বদ্ধ হৃদস্পন্দনের শব্দ তার কানে ভেসে আসছিল। প্রথমে অস্বস্তি লাগলেও রাতের কোনো এক সময় তার শরীরে উষ্ণতায় অভ্যস্ত হয়ে গিয়েছিল।
ভোরের আলো ফুটতেই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আরিয়ানের লোহার মতো শক্ত বাঁধন থেকে বের হতে পারে না। সে হাল ছেড়ে দিয়ে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকায়। ঘুমের মধ্যে এই ডেভিল লোকটাকে কত শান্ত আর নিষ্পাপ দেখায়। রিয়া নিজের অজান্তেই আরিয়ানের বুকের দিকে ঝুঁকে পড়ে। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবে পিচ্ছি বউ। আরিয়ানের হঠাৎ কথায় রিয়া চমকে গিয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। সে বুঝতে পারে আরিয়ান অনেক আগেই জেগে গেছে। ছাড়ুন আমায়, সকাল হয়ে গেছে। সকাল তো আমার অনেক আগেই হয়েছে, যখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলে। সারা রাত আমার ঘুমন্ত পরীটাকে পাহারা দিলাম, আর এখন সকাল হতেই সে পালিয়ে যেতে চাইছে। তা তো হবে না। আরিয়ান দুষ্টুমি করে রিয়াকে আরো জোরে জড়িয়ে ধরে। রিয়ার ভেতরটা অদ্ভুত ভাবে কেঁপে ওঠে। এই প্রথম আরিয়ানের স্পর্শে তার ভয় বা অস্বস্তির চেয়ে বেশি অধিকারবোধ কাজ করছে। দয়া করে ছাড়ুন, রিমি কি ভাববে? রিমি ভাববে তার ভাই তার বউকে খুব ভালোবাসে, ব্যাস। আরিয়ান রিয়ার কপালে আলতো করে চুমু খায়। রিয়ার কোনো বাধা দেয় না, সে চুপচাপ আরিয়ানের বুকে মুখ লুকায়। এই শান্ত মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আরিয়ানের ফোনে একটা বার্তা আসতে সে ফোনটা হাতে নেয়। বার্তাটি পড়ে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তুমি স্নান সেরে নাও, আমার একটা জরুরি কথা বলতে হবে। আরিয়ান রিয়াকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে যায়। রিয়ার মনে খটকা লাগে। সে আড়ি পাতার চেষ্টা করে, কিন্তু শুধু নীলা নামটা ছাড়া আর কিছু শুনতে পায় না। এই নীলা কে, যার নাম শুনে আরিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল? সকালের নাস্তার সময় আরিয়ান কিছুটা অন্যমনস্ক ছিল। রিয়া ব্যাপারটা লক্ষ্য করে। তার মনে নীলা নামটি ঘুরপাক খেতে থাকে। নাস্তার পর রিমি রিয়াকে তার রুমে টেনে নিয়ে যায়। ভাবি, একটা জিনিস দেখেছো? কি? আজকের ব্যবসা পত্রিকাটার প্রচ্ছদ দেখো। নীলা চৌধুরী বর্ষসেরা ব্যবসায়ীর পুরস্কার পেয়েছে। মেয়েটা যেমন সুন্দরী তেমনি মেধাবী, ভাইয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। রিমি একটা পত্রিকা রিয়ার দিকে এগিয়ে দেয়। রিয়া প্রচ্ছদে থাকা মেয়েটির ছবি দেখে থমকে যায়। অসম্ভব সুন্দরী, আত্মবিশ্বাসী একজন নারী। তার মানে এই সেই নীলা? রিয়ার বুকের ভেতরটা অজানা কারণে জ্বলে ওঠে। সে নিজের সাথে নীলার তুলনা করে আর নিজেকে খুব সাধারণ মনে হতে থাকে। এই প্রথম তার মনে ঈর্ষা নামক অনুভূতিটা জন্মায়। তার মানে আরিয়ান শুধু বাড়িতেই বসে থাকে আর তার প্রতিদ্বন্দ্বী এত বড় সাফল্য পেয়েছে। আরিয়ানের কি একটু খারাপ লাগছে না? নাকি নাকি নীলার সাফল্যে সে খুশি? তাদের মধ্যে কি শুধু ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য কোনো সম্পর্কও আছে? দুপুর অর্থাৎ হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রিয়া দরজা খুলতে দেখে সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। আরিয়ান আছে? আমি সামির, ওর বন্ধু। হ্যাঁ আছে, ভেতরে আসুন। সামির ভেতরে আসতেই আরিয়ান ড্রয়িং রুমে আসে। কি রে তুই এখানে, কোনো খবর না দিয়েই? কেন আসতে পারি না? ভাবলাম আমার বন্ধু বিয়ে করে কেমন আছে একটু দেখে আসি, আর ভাবিকেও তো দেখতে হবে। সামির রিয়ার দিকে তাকে মিষ্টি করে হাসে। ভাবি, আমি সামির। আপনার কথা আরিয়ানের মুখে অনেক শুনেছি। আমার কথা শুনেছে? এই ডেভিলটা আমার সম্পর্কে ওর বন্ধুকে বলেছে? ও বিশ্বাস্য। রিয়া মৃদু হেসে উত্তর দেয়। তুই বস, আমি আসছি। আরিয়ান ভেতরে যেতেই সামির রিয়ার সাথে কথা বলা শুরু করে। ভাবি, আরিয়ান আপনাকে পেয়ে সত্যিই খুব ভাগ্যবান। বিয়ের পর থেকে ছেলেটা একদম বদলে গেছে, সারাক্ষণ শুধু আপনার কথাই বলে। তাই? আমার তো মনে হয় উনি আমাকে জ্বালানো ছাড়া আর কিছুই করেন না। হ্যাঁ, ওটা ওর ভালোবাসার প্রকাশ। ও যাকে ভালোবাসে তাকে একটু বেশি জ্বালায়। যাই হোক, ও যে আপনার জন্য দপ্তর ছেড়ে বাড়িতে বসে আছে এটা কিন্তু ভাবা যায় না। আরিয়ান চৌধুরী যে কিনা কাজের জন্য পাগল, সে এখন ঘরে বসে থাকা স্বামী হয়ে গেছে। সামিরের কথা বলে রিয়ার মনে আরো প্রশ্ন তৈরি করে। সে ঠিক করে আজ এর শেষ দেখেই ছাড়বে। কিছুক্ষণ পর আরিয়ান আর সামির ব্যবসায়িক আলোচনা শুরু করে। রিয়া আড়াল থেকে শোনার চেষ্টা করে। নীলা কিন্তু এবার দরপত্রটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তুই এভাবে বাড়িতে বসে থাকলে প্রকল্পটা হাতছাড়া হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমার বউয়ের চেয়ে বড় কোনো প্রকল্প আমার কাছে নেই। নীলাকে কিভাবে সামলাতে হবে সেটা আমি জানি। আরিয়ানের উত্তর শুনে রিয়ার বুকের ভেতরটা ধরাস করে ওঠে। একদিকে তার জন্য আরিয়ানের এই ত্যাগ তাকে আনন্দ দেয়, অন্যদিকে নীলার নামটা তার মনে কাঁটার মতো বিঁধতে থাকে। রাতে স্বামী চলে যাওয়ার পর রিয়া রুমে এসে দেখে আরিয়ান দেরাজে কিছু একটা খুঁজছে। তার মনোযোগ দেখে কি বলবে, এলো সারাদিন বাড়িতে বসে থাকে। আপনার তো খুব ভালোই লেগেছে, তাই না? কি ভালো লাগছে বেবি?
এই তো সারাদিন বাড়িতে বসে থাকা। আপনার প্রতিদ্বন্দ্বী নীলা চৌধুরী, সে তো আপনাকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবে। আপনার কি তাতে একটু আত্মসম্মান লাগছে না? রিয়ার কথায় আরিয়ান দেরাজ থেকে মুখ তুলে তাকায়। তার চোখে বিস্ময়। সে ধীরে ধীরে দেরাজ বন্ধ করে রিয়ার দিকে এগিয়ে আসে। তার চোখে এক শীতল দৃষ্টি। তুমি নীলার নাম জানলে কি করে? আরিয়ানের শান্ত কিন্তু ধারালো প্রশ্নে রিয়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে এমন একটা প্রশ্ন করে ফেলেছে যার উত্তর দেওয়া তার জন্য সহজ হবে না। আরিয়ান তার খুব কাছে এসে দাঁড়ায়। তার চোখে সন্দেহের ছায়া। বলো, তুমি নীলার নাম জানলে কি করে? আমার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে? আরিয়ানের কণ্ঠস্বর বরফের মতো শীতল। রিয়া ভয়ে ঢুক গেলে সে যদি সত্যিটা বলে যে রিমি বলেছে, তাহলে আরিয়ান হয়তো তার বোনের ওপর রাগ করবে। আর যদি বলে যে সে আড়ি পেতে শুনেছে, তাহলে তার নিজের সম্মান থাকবে না। আমি আমি মানে ব্যবসা পত্রিকাতে দেখলাম, তাই তাই বললাম। রিয়া আমতা আমতা করে একটা মিথ্যা বলে ফেলে। আরিয়ান তার মিথ্যেটা এক মুহূর্তে ধরে ফেলে। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। তাই বুঝি পত্রিকা পড়ে তুমি এত কিছু জেনে গেছো? আমার প্রতিদ্বন্দ্বীকে, তার নাম কি, বা আমার পিচ্ছি বউয়ের তো দেখছি জানার আগ্রহ অনেক। আরিয়ান এক পা এগিয়ে রিয়ার আরো কাছে আসে। রিয়া ভয়ে পিছিয়ে যেতে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। আরিয়ান দুই হাত দিয়ে দেয়ালের উপর ভর দিয়ে রিয়াকে আটকে ফেলে। যেহেতু আমার ব্যবসা নিয়ে তোমার এত আগ্রহ, তাহলে চলো আজ তোমাকে আমার জগতের সাথে পরিচয় করিয়ে দেই। মানে? মানেটা খুব সহজ। আজ সন্ধ্যায় একটা অনুষ্ঠানে যেতে হবে, তুমিও আমার সাথে যাচ্ছ। তৈরি হয়ে নাও। আমি কোথাও যাব না। তুমি যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দেইনি। আমি যা বলেছি তাই হবে। সন্ধ্যা 7টায় তৈরি থাকবে। আরিয়ান কথাগুলো বলে সরে দাঁড়ায়। তার চোখে মুখে এমন এক কর্তৃত্বের ছাপ যা অমান্য করার সাহস রিয়ার হলো না। সন্ধ্যায় রিয়া মনমনা হয়ে বসে আছে। সে ঠিক করেছে এমন ভাবে তৈরি হবে যেন আরিয়ান তাকে নিয়ে যেতে লজ্জা পায়। কিন্তু তার ভাবনার জল ঢেলে দিয়ে আরিয়ান রুমে প্রবেশ করে। তার হাতে একটা বাক্স। এটা পরে নাও। রিয়া বাক্সটা খুলে দেখে ভেতরে টকটকে লাল রঙের একটা শাড়ি। শাড়িটার সৌন্দর্য দেখে তার চোখ ধাঁধিয়ে যায়। আমি এটা পরবো না। তুমি এটাই পরবে। আর যদি নিজে থেকে না পড়ো, তাহলে আমি কিন্তু নিজ হাতে পরিয়ে দিতে বাধ্য হব। আর আমি পরিয়ে দিলে শুধু শাড়িটাই পরাবো না, আরো অনেক কিছুই। আরিয়ান চোখ মেরে কথাটা শেষ করে। রিয়া লজ্জায় আর রাগে বাক্সটা হাতে নিয়ে স্নান ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে আসে, আরিয়ান এক মুহূর্তের জন্য কথাটা বলতে ভুলে যায়। টকটকে লাল শাড়িতে রিয়াকে কোনো অপসরার চেয়ে কম লাগছিল না। একদম ঠিকঠাক, চলো। আরিয়ান রিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। রিয়া দ্বিধা করে তার হাত ধরে। আরিয়ান শক্ত হাতে স্পর্শে তার ভেতরটাকে পেয়ে ওঠে। অনুষ্ঠানের বিশাল আয়োজন দেখে রিয়ার চোখ ধাঁধিয়ে যায়। শহরের সব নামি দামি ব্যবসায়ী আর প্রভাবশালী ব্যক্তিরা সেখানে উপস্থিত। রিয়া এই পরিবেশে নিজেকে খুব বেমানান মনে করতে থাকে। আরিয়ান শক্ত করে তার হাত ধরে রাখে, যেন এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। সবাই আরিয়ানের দিকে সমীহের চোখে তাকাচ্ছে, আর তার পাশে থাকা রিয়াকে দেখছে কৌতূহলের দৃষ্টিতে। আরিয়ান সবার সাথে সৌজন্যমূলক হাসি বিনিময় করলেও তার মনোযোগ পুরোটাই রিয়ার দিকে। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আরিয়ান রিয়ার কানের কাছে ফিসফিস করে বলে। তার অভয় বাণীতে রিয়া কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই তাদের দিকে একজন সুন্দরী আত্মবিশ্বাসী নারী এগিয়ে আসে। তাকে দেখে রিয়া চিনে ফেলে, ইনি নীলা চৌধুরী। আরিয়ান, তুমি বিয়ে করে ফেললে আর আমাকে একটা খবরও দিলে না। এটা কিন্তু ঠিক না। নীলার কণ্ঠে আদরে অভিযোগের সুর। সে এমন ভাবে কথা বলেছে যেন আরিয়ানের উপর তার পূর্ণ অধিকার আছে। কিছু কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত জানানোর প্রয়োজন বোধ করি না নীলা। আরিয়ানের উত্তরটা ছিল শীতল এবং স্পষ্ট। নীলা তাতে দমে না গিয়ে রিয়ার দিকে তাকায়। আর ইনি তোমার স্ত্রী? খুব মিষ্টি দেখতে তো। কি নাম তোমার ছোট মেয়ে? নীলার কথায় স্পষ্ট ব্যঙ্গ আর অবহেলার সুর। সে রিয়াকে বুঝিয়ে দিতে চাইছে যে আরিয়ান চৌধুরীর পাশে তাকে একদমই মানাচ্ছে না। রিয়ার মুখটা অপমানে লাল হয়ে যায়। সে কিছু বলার আগে আরিয়ান রিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নেয়। আমার স্ত্রী রিয়া আরিয়ান চৌধুরী, আর ওর পরিচয় দেওয়ার জন্য আমি যথেষ্ট। এদিকে আরিয়ানের কণ্ঠে নীলার জন্য স্পষ্ট হুঁশিয়ারি ছিল। সে সবার সামনে রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার সম্মান রক্ষা করে। রিয়া অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায়। এই প্রথম কেউ তার জন্য এভাবে সবার সামনে রুখে দাঁড়ালো। তার ভেতরটা অজানা এক ভালো লাগায় ভরে ওঠে। ও, রিয়া আরিয়ান চৌধুরী। নামের শেষে চৌধুরী উপাধিটা যোগ করতে পেরে তুমি নিশ্চয়ই খুব খুশি, তাই না?
নীলার ব্যঙ্গাত্মক কথায় আরিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। সে কিছু বলার আগে রিয়া শান্ত গলায় উত্তর দেয়। চৌধুরী উপাধিটা পেয়ে আমি ততটাই খুশি যতটা খুশি একজন নারী তার ভালোবাসার মানুষের নামের সাথে নিজের নাম জুড়তে পারলে হয়। রিয়ার অপ্রত্যাশিত এবং সপ্রতিভ উত্তরে নীলার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আরিয়ান বিস্ময় এবং গর্বের সাথে তার পিচ্ছি বইয়ের দিকে তাকায়। নীলা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে হনহন করে চলে যায়। যাওয়ার আগে সে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে হাসে। দেখা যাক এই নতুন খেলনাটা তোমার কতদিন ভালো লাগে আরিয়ান। নীলা শেষ কথাটা রিয়ার বুকে কাঁটার মতো বেঁধে যায়। আরিয়ানের মুখটাও থমথমে হয়ে আসে। সে বুঝতে পারে এই সূত্রটা শুধু ব্যবসায়িক নয়, এর জল আরো অনেক দূর গড়াবে। এদিকে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে গাড়িতে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। রিয়া বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার ভাবনার জগতে চলছে তুমুল ঝড়। নীলার শেষ কথাগুলো তার মনে কাঁটার মতো বিচ্ছে। আরিয়ান কিছুক্ষণ পর পর আর চোখে রিয়াকে দেখছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। আজ তুমি যা করেছো তাতে আমি খুব খুশি হয়েছি রিয়া। আরিয়ানের শান্ত গভীর কণ্ঠস্বরে রিয়া চমকে তার দিকে তাকায়। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি শুধু সুন্দরী নও, তোমার ব্যক্তিত্বও আছে। তুমি সত্যি আরিয়ান চৌধুরীর স্ত্রী হওয়ার যোগ্য। এই প্রথম আরিয়ানের মুখ থেকে কোন রকম ঠাট্টা বা ব্যঙ্গ ছাড়া খাঁটি প্রশংসা শুনল রিয়া। তার ভেতরটা এক অজানা ভালো লাগে ভরে গেল। তার মনে হলো এই লোকটা হয়তো সত্যি ততটা খারাপ নয় যতটা সে এতদিন ভেবে এসেছে। হয়তো এই টেবিল বরের ভেতরে একটা যত্নশীল হৃদয় লুকিয়ে আছে। আপনি আমার জন্য সবার সামনে রুখে দাঁড়িয়েছেন, ধন্যবাদ। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার দিকে কেউ বাঁকা চোখে তাকালে আমি তা সহ্য করব না, সে যেই হোক না কেন। আরিয়ানের কথায় লুকিয়ে থাকা অধিকার বোধ আর যত্ন রিয়ার হৃদয় ছুঁয়ে যায়। সে মৃদু হেসে আবার বাইরের দিকে তাকায়। এই প্রথমবার তার আরিয়ানের সঙ্গ ভালো লাগছে। বাড়িতে ফিরে রিয়া বেশ ফুরফুরে মেজাজে ছিল। সে পোশাক পরিবর্তন করার জন্য স্নান ঘরে যায়। আরিয়ানও খুব প্রসন্ন ছিল। সে তার মুঠোফোনটা বিছানার উপর রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই মুঠোফোনটার পর্দা জ্বলে ওঠে। একটা বার্তা এসেছে। রিয়া স্নান ঘর থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার দিকে এগোতে বার্তাটার উপর তার চোখ পড়ে। প্রেরকের নাম লেখা নীলা। রিয়ার বুকের ভেতরটা ধরাস করে ওঠে। সে না চাইতেও বার্তাটা পড়ে ফেলে। তাতে লেখা, আজকে রাতের জন্য ধন্যবাদ আরিয়ান। অনেকদিন পর পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তোমার নতুন খেলনাটা চলে গেলে আবার দেখা হবে। বার্তাটা পড়া শেষ হতে রিয়ার পায়ের নিচে মাটি যেন সরে যায়। তার কিছুক্ষণ আগে সব ভালো লাগা, সব আনন্দ এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়। তার মানে নীলা যা বলেছিল তাই সত্যি। সে আরিয়ানের কাছে একটা নতুন খেলনা ছাড়া আর কিছুই নয়। তার মানে অনুষ্ঠানের ওইসব কথা তার জন্য রুখে দাঁড়ানো সবই ছিল লোক দেখানো অভিনয়। নীলার সাথে তাহলে আরিয়ানের এখনো যোগাযোগ আছে? এই চিন্তাগুলো রিয়ার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে থাকে। তার চোখ ফেটে কান্না চলে আসে। কিছুক্ষণ পর আরিয়ান হাসি মুখে রুমে প্রবেশ করে। সে রিয়াকে বিছানায় চুপচাপ করে বসে থাকতে দেখে অবাক হয়। কি হলো, এখন তৈরি হওনি নাকি আমার পিচ্ছি বউটার শরীর খারাপ লাগছে? আরিয়ানের আদুরে কণ্ঠস্বরে রিয়ার কানে বিষের মতো লাগছিল। সে কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আরিয়ান তার ব্যবহারে অবাক হয়। রিয়া, কি হয়েছে? কথা বলছো না কেন? আপনার রাতটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে নীলার সাথে। রিয়ার কণ্ঠে তীব্র শ্লেষ আর ঘৃণা। আরিয়ান তার কথা শুনে থমকে যায়। কি বলছো এসব? নীলার সাথে আমার রাত কাটবে মানে? তুমি অনুষ্ঠানের কথা বলছো? আমি তো ওর সাথে কোনো কথাই বলিনি। তোমার সামনে যা হয়েছে তার বাইরে। ও তাই? তাহলে আমাকে খেলনা বলার সাহসও পেল কি করে? নাকি এই নামটা আপনিই তাকে শিখিয়ে দিয়েছেন? এদিকে রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আরিয়ান হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে মেয়েটা একটু আগে এত খুশি ছিল তার হঠাৎ কি হলো। খেলনা? কে বলেছে তোমাকে খেলনা? নীলা বলেছে। ওর কথাই তুমি বিশ্বাস করছো? আমি সবার সামনে তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলাম, তোমার সম্মান রক্ষা করলাম, আর তুমি কিনা ওই মেয়েটার কথাই আমাকে অবিশ্বাস করছো? অভিনয় তো আপনি ভালোই করতে পারেন আরিয়ান চৌধুরী। আপনার মতো বড় ব্যবসায়ীদের তো একটাই কাজ, কখন কথা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে বলেন। রিয়ার কথায় আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার মুখটা রাগে লাল হয়ে যায়। যে বিশ্বাস আর ভালোবাসার মুহূর্তটা সে কিছুক্ষণ আগে অনুভব করেছিল তা এভাবে ভেঙে চুরমার হয়ে যেতে দেখে তার ভেতরটা জ্বলে ওঠে। মুখ সামলে কথা বলো রিয়া। কেন? সত্যিটা শুনতে গায়ে লাগছে? আমি তো আপনার নতুন খেলনা।
খেলনা শেষ হলে আমাকেও ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? আরিয়ান রাগে এগিয়ে এসে রিয়ার বাহু চেপে ধরে। কিসের ভিত্তিতে তুমি এসব বাজে কথা বলছো? প্রমাণ কি তোমার কাছে? রিয়া যন্ত্রণা এবং কষ্টে আরিয়ানের দিকে তাকায়। সে বলতে পারে না যে সে বার্তাটা দেখেছে। সে শুধু কান্না ভেজা চোখে তাকিয়ে থাকে। আপনার চোখে তো সবচেয়ে বড় প্রমাণ। রিয়ার উত্তরে আরিয়ান স্তব্ধ হয়ে যায়। যে বিশ্বাসের সুতোটা আজ তৈরি হয়েছিল তা এক নিমেষে ছিঁড়ে গিয়ে তাদের মাঝে অবিশ্বাসের এক বিশাল প্রাচীর তৈরি করে দেয়। আরিয়ানের তীব্র ধারালো প্রশ্ন, রিয়া স্তব্ধ হয়ে যায়। প্রমাণ? সে কি প্রমাণ দেবে? সে কি বলবে যে সে চোরের মতো তার স্বামীর মুঠোফোনে আসা বার্তা পড়েছে? যে বিশ্বাসটা একটু আগে কাঁচের মতো স্বচ্ছ মনে হচ্ছিল সেটা এখন ভেঙে লক্ষ লক্ষ টুকরা হয়ে তার পায়ে বিচ্ছে? তার কিছুক্ষণ আগের সব ভালো লাগা, গর্ব আর আনন্দ যেন এক মুহূর্তে কেউ ছিনিয়ে নিয়েছে। নীলার সেই ব্যঙ্গাত্মক হাসি আর খেলনা শব্দটা তার কানের ভেতর ক্রমাগত প্রতিধ্বনিত হতে থাকে। কি হলো, চুপ করে গেলে কেন? উত্তর দাও। কিসের ভিত্তিতে তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছ? আমার চোখে তুমি এমন কি দেখেছো যা প্রমাণ করে আমি তোমার সাথে অভিনয় করছি? আরিয়ানের কণ্ঠস্বর রাগে ফেটে পড়েছে। যে মেয়েটির জন্য সে একটু আগে পুরো পৃথিবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়েটি তাকে এভাবে অবিশ্বাস করছে, এটা সে মেনে নিতে পারছিল না। আর পুরুষ সত্তায় তীব্র আঘাত লেগেছিল। আমার কিছুই বলার নেই। রিয়া কান্না ভেজা গলায় কথাটা বলে তাকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আরিয়ান লোহার মতো শক্ত হাতে তার পথ আটকায়। আজ তোমাকে সবকিছুর উত্তর দিয়ে যেতে হবে রিয়া। তুমি এভাবে আমার ভালোবাসা, আমার সম্মানকে অপমান করে পালিয়ে যেতে পারো না। আরিয়ান রিয়ার কাঁধ ভেতরে সজোরে ঝাঁকুনি দেয়। রিয়া আর নিজেকে সামলাতে পারে না। তার ভেতর জমে থাকা সব কষ্ট, অপমান আর অবিশ্বাসের বাঁধ ভেঙে যায়। ছাড়ুন আমায়। আপনার কোনো কৈফিয়ত আমার দরকার নেই। আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আর আপনি একটা প্রতারক, অভিনেতা আপনি। রিয়া চিৎকার করে কথাগুলো বলে আরিয়ানের বুক ধাক্কাতে থাকে। আরিয়ান হতভম্ব হয়ে তার এই রূপ দেখে। সে রিয়ার দুটো হাত ধরে ফেলে। রিয়া রিয়া এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশের অন্য একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর তার সমস্ত রাগ গিয়ে পড়ে বন্ধ দরজাটার উপর। রিয়া দরজা খোলো, বলছি খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি হতে পারে সেটা তুমি খুব ভালো করেই জানো। আরিয়ান দরজায় সজোরে ধাক্কা মারতে থাকে। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। ভেতরের ঘরে রিয়া মেঝেতে বসে দুই কানে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে। তার মনে হচ্ছে সে একটা দুঃস্বপ্নের মধ্যে আছে। যে মানুষটাকে সে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছিল, সে তার বিশ্বাসকে এমন নির্মমভাবে ভেঙে দিল। সেই রাতটা দুজনের জন্য ছিল বিভীষিকাময়। রিয়া অন্য ঘরটি ঠান্ডা মেঝেতে শুয়ে সারা রাত কেঁদেছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছিল নীলার সেই বার্তা, তোমার নতুন খেলনাটা চলে গেলে আবার দেখা হবে। প্রতিটি শব্দ তার হৃদয়কে ছুরির মতো বিদ্ধ করছিল। সে ছিল আরিয়ানের কাছে শুধুমাত্র একটা খেলনা, একটা পুতুল যাকে নিয়ে কিছুদিন খেলে পুরনো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। আরিয়ানের সেই যত্ন, সেই অধিকার দেখানো, অনুষ্ঠানের সেই রুখে দাঁড়ানো সবকিছু তার কাছে এখন একটা নিখুঁত অভিনয় বলে মনে হচ্ছিল। অন্যদিকে নিজেদের বিশাল শূন্য বিছানায় আরিয়ান সারা রাত ছটফট করেছে। প্রথমে তার প্রচন্ড রাগ হলো, ধীরে ধীরে তার মনে হতে থাকে নিশ্চয়ই খুব বড় কোনো কারণ ছাড়া রিয়া এমন আচরণ করতে পারে না। অনুষ্ঠানের পর থেকে বাড়ি ফেরা আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, তাহলে এটুক সময়ের মধ্যে এমন কি ঘটলো? তার মাথা বরাবর নীলার মুখটা ভেসে উঠছিল। নীলাই কিছু একটা করেছে, কিন্তু কি? রিয়াকে আলাদা করে কিছু বলেছে? না, তার তো সুযোগই ছিল না। তাহলে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা আমি জানি না, কিন্তু আমি সেটা বের করবই। আমার আর রিয়ার মাঝে কাউকে আসতে দেব না, আমি কাউকেই না। ভোরের দিকে আরিয়ান উঠে দেখে অন্য ঘরটি দরজার ভেতর থেকে এখনো বন্ধ। তার ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে ওঠে। সকালবেলা বাড়ির পরিবেশ ছিল থমথমে। রিয়া চোখ মুখ ফুলিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। রিমি তাকে দেখে চিন্তিত হয়ে এগিয়ে আসে। ভাবি, তোমার শরীর ঠিক আছে? কাল রাতে ভাইয়ার চিৎকারের আওয়াজ পেয়েছিলাম, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। রিয়া কোনো মতো উত্তর দিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। সে আরিয়ানের মুখোমুখি হতে চায় না। কিছুক্ষণ পর আরিয়ান নিচে নেমে আসে। তার চোখ দুটো সারা রাত না ঘুমানোর কারণে লাল হয়ে আছে। সে রিয়াকে রান্নাঘরে কাজ করতে দেখেও কোনো কথা না বলে সোফায় গিয়ে বসে। দুজনের মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য দেয়াল। ঠিক তখনই দরজায় ঘন্টা বাজে। জিনিসপত্র পৌঁছে দেওয়ার একজন লোক একটা বাক্স নিয়ে এসেছে। আরিয়ান চৌধুরী সাহেবের নামে একটা মোড়ক আছে। রিয়া এগিয়ে গিয়ে মোড়কটা সই করে গ্রহণ করে। বাক্সটার উপর প্রেরকের জায়গায় নীলা চৌধুরীর নামটা দেখেই তার বুকের ভিতরটা আবার কেঁপে ওঠে। তার হাত কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারে না।
বাক্সটা কি সে আরিয়ানকে দেবে, নাকি তার দ্বিধার মধ্যে আরিয়ান এগিয়ে আসে? তার দৃষ্টি মোড়কটার উপর। কে পাঠিয়েছে? আপনার অনুরাগী। রিয়া তার ছেলের সাথে কথাটা বলে বাক্সটা টেবিলের উপর রেখে দেয়। আরিয়ান বাক্সটা হাতে তুলে নেয়। তার কপালে চিন্তার ভাঁজ। সে বাক্সটা খুলতে ভেতর থেকে বেরিয়ে আসে একটা দামি ঘড়ি আর একটা ছোট চিঠি। আরিয়ান চিঠিটা খোলার আগে রিয়া ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আরিয়ানের কথায় সে থেমে যায়। দাঁড়াও। আরিয়ান চিঠিটা খুলে পড়তে শুরু করে। রিয়া না চাইতেও আর চোখে তাকায়। আরিয়ান, কাল রাতের জন্য আবারও ধন্যবাদ। তোমার স্ত্রীর সামনে আমার সাথে ওরকম ব্যবহার করার জন্য আমি রাগ করিনি। আমি পরিস্থিতিটা বুঝি। তোমার জন্য আমার এই ছোট্ট উপহার। আশা করি তোমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেবে, নীলা। চিঠিটা পড়া শেষ হতে রিয়ার পৃথিবীটা যেন শেষমেশ ভেঙে চুরমার হয়ে যায়। তার মানে সে যা ভেবেছিল তাই সত্যি। আরিয়ানের এসব কিছুই ছিল অভিনয়। নীলার সাথে তার সম্পর্কটা এখনো আছে। এই চিঠিটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর তার কোনো সন্দেহের অবকাশ রইল না। তার চোখ ঝাপসা হয়ে আসে। আরিয়ান চিঠিটা পড়ে মুচড়ে ফেলে দেয়। তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে যায়। সে বুঝতে পারে নীলা খুব পরিকল্পিতভাবে চালটা চেলেছে। সে রিয়ার দিকে ঘুরে কিছুটা ব্যাখ্যা করতে চায়। রিয়া, তুমি যা ভাবছো তা। থাক, আর কোনো অভিনয়ের প্রয়োজন নেই। আরিয়ান চৌধুরী, আমি আপনার সম্পর্কে সবটা জেনে গেছি। রিয়া আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দৌড়ে নিজের রুমে চলে যায়। এবার আর কান্না নয়, তার ভেতরটা যেন পুরোপুরি অসাড় হয়ে গেছে। সে আলমারি থেকে একটা ছোট ব্যাগ বের করে। তার প্রয়োজনে কিছু জিনিসপত্র তাতে গুছিয়ে নিতে শুরু করে। তার মাথায় তখন একটাই চিন্তা, এই মিথ্যা সম্পর্কে, প্রতারণার প্রসাদ থেকে তাকে বেরিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। ব্যাগ গোছানো শেষ করে সে দরজার দিকে এগোয়। একবারের জন্য সে ঘরে চারদিকে তাকায়। এই কটা দিনে এই ঘরটার প্রতি তার একটা মায়া জন্মে গিয়েছিল। সে ব্যাগের ভেতর থেকে তার মুঠোফোন বের করে তার ভাই আকাশের নম্বরে ফোন করে। তুই কি আমাকে এসে নিয়ে যেতে পারবি এক্ষুনি? রিয়া ফোনটা কেটে দিয়ে ব্যাগে হাতে দরজার কাছে এসে দাঁড়ায়। সে শেষবারের মতো পুরো বাড়িটার দিকে তাকায়। তারপর নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সে দরজা খুলে বেরিয়ে যায়। তার মনে একটাই কথা বাজতে থাকে, বিদায় ডেভিল বল। আপনার এই মিথ্যা খেলায় আমি আর অংশ নিতে পারবো না। রিয়া চলে যাওয়ার পর বাড়িটা যেন এক মুহূর্তে প্রাণহীন শূন্য হয়ে গেল। তার রেখে যাওয়া নীরবতা আরিয়ানের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ রাগে ক্ষোভে স্তব্ধ হয়ে থাকার পর আরিয়ান ধীরে ধীরে ধাতস্থ হলো। তার মাথায় একটাই চিন্তা, রিয়া কোথায় যেতে পারে। সে দ্রুত অন্য ঘরটিতে যায় যেখানে রিয়া রাত কাটিয়েছিল। ঘরটা ফাঁকা। তারপর সে ছুটে নিজেদের শোবার ঘরে আসে। ঘরের দৃশ্য দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে যায়। আলমারিটা খোলা, রিয়ার কিছু কাপড় নেই। বিছানার পাশে টেবিলের উপর পড়ে আছে নীলার পাঠানো সেই চিঠি আর ঘড়ির বাক্স। আরিয়ান কাঁপা কাঁপা হাতে চিঠিটা আবার তুলে নেয়। প্রতিটা শব্দ তার চোখে যেন আগুনের হুলকার মতো বিঁধতে থাকে। তোমার নতুন খেলনাটা, পূর্ণ স্মৃতি, পরিস্থিতিটা বুঝি। এবার সে সবটা বুঝতে পারে। নীলার পাতা নিখুঁত ফাঁদে পা দিয়ে রিয়া তাকে ভুল বুঝেছে। তার একটু আগে সমস্ত রাগ অভিমান এই মুহূর্তে উবে গিয়ে সেই জায়গা দখল করে নেয় তীব্র ভয় আর আত্মগ্লানি। সে তার পিচ্ছি বউটাকে বিশ্বাস করতে পারেনি, তাকে আগলে রাখতে পারেনি। রিয়া। আরিয়ানের গলা ছিঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে আসে। সে পাগলের মতো মুঠোফোনটা হাতে নিয়ে রিয়ার নম্বরে ফোন করে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দেয় সংযোগ স্থাপন সম্ভব হচ্ছে না। রিয়া ফোন বন্ধ করে দিয়েছে। আরিয়ান দেয়ালে সজোরে এক ঘুষি মারে। তার হাত ফেটে রক্ত বেরিয়ে আসে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার পৃথিবীটা যেন দুলে উঠেছে। কোথায় গেলে তুমি রিয়া, কোথায়? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে খুঁজে বের করবই। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তুমি শুধু আমার, শুধু আরিয়ান চৌধুরীর। আরিয়ান দ্রুত তার নিরাপত্তা প্রধানকে ফোন করে। 50 মিনিটের মধ্যে আমার স্ত্রীর অবস্থান আমার জানা চাই। শহরের প্রতিটি পথের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করো আর মুঠোফোনের শেষ অবস্থান খুঁজে বের করো এক্ষুনি। আরিয়ানের হুকুম পেয়ে ওপাশের লোকটি কাজে লেগে যায়। আরিয়ান অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। তার মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত যেন এক একটা শতাব্দীর মতো দীর্ঘ। অন্যদিকে একটা গাড়ির পেছনের আসনে বসে রিয়া অঝরে কেঁদেই চলেছে। তার ভাই আকাশ গাড়ি চালাচ্ছে আর বারবার আয়না দিয়ে বোনের বিধ্বস্ত অবস্থা দেখছে। তার বুকটা ফেটে যাচ্ছে। রিয়া, কাঁদিস না বোন। কি হয়েছে আমাকে খুলে বল। জামাইবাবু কিছু বলেছে? ভাইয়ের আশ্বাস পেয়ে রিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ফোপাতে ফোপাতে সবটা খুলে বলে। বিয়ের পর থেকে আরিয়ানের অদ্ভুত আচরণ, তার যত্ন, তার দেবীর রূপ, নীলার আগমন এবং অবশেষে নীলার পাঠানো সে বার্তার চিঠি। ভাই, আমি ওর কাছে একটা খেলনা ছাড়া কিছুই না। বাবা নিয়ে শুধু অভিনয় করছিল। আমার বিশ্বাসটা নিয়ে খেলা করেছো। আমি আর
এ বাড়িতে ফিরে যাব না। সি, লোকটা এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি। তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি ও কোনোদিনও খুঁজে পাবে না। তুই শুধু নিজেকে সামলে নে। আকাশ তার এক বন্ধুর খালি ফ্ল্যাটে রিয়াকে নিয়ে আসে। জায়গাটা নিরিবিলি এবং নিরাপদ। আকাশ বোনকে বুঝিয়ে সুঝিয়ে রেখে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বাইরে যায়। রিয়া বিশাল ফ্ল্যাটটা একা বসে থাকে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে আরিয়ানের মুখটা, কখনো রাগী, কখনো যত্নশীল, কখনো অভিমানী। এই লোকটাকে কি সে ঘৃণা করে নাকি ভালোবাসতে শুরু করেছিল? এই ভাবনাটা আসতে এসে মাথা ঝাঁকিয়ে তাড়িয়ে দেয়। না, একজন প্রতারককে ভালোবাসা যায় না। আরিয়ান যখন রিয়ার জন্য ছটফট করছে তখন তার সমস্ত ক্রোধ গিয়ে জমা হয় নীলার উপর। সে গাড়ি নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে পড়ে নীলার দপ্তরের দিকে। কোনো বাধা না মেনে সে সোজা নীলার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আরে আরিয়ান, তুমি! কি সৌভাগ্য আমার! নীলা আরিয়ানকে দেখে অবাক হওয়ার ভান করে। অভিনয় বন্ধ করো নীলা। আরিয়ানের কণ্ঠস্বর এতটা শীতল যে নীলার মুখের হাসিটা মিলিয়ে যায়। আরিয়ান পকেট থেকে মুছড়ে যাওয়া চিঠিটা বের করে নীলার মুখের সামনে ছুঁড়ে মারে। এসবের মানে কি? তুমি কি প্রমাণ করতে চাও? যা সত্যি আমি তাই প্রমাণ করতে চেয়েছি। তুমি যে একটা প্রতারক সেটাই তোমার স্ত্রীকে দেখাতে চেয়েছি। আমি প্রতারক? নো, তুমি তো ওকে সেই কলেজের সময় থেকে দেখছো আরিয়ান। ওর প্রতি তোমার এই প্রবল আবেগ তো আজকের নয়। ওকে পাওয়ার জন্য তুমি কি না করেছো? ওর প্রেমিক জিশানকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়া, ওর বাবার ব্যবসায় সাহায্য করার নামে পরিবারটাকে ঋণের জালে জড়িয়ে ফেলা, আর তারপর অসহায়তার সুযোগ নিয়ে বিয়ে করা, সবই তো তোমার সাজানো পরিকল্পনা ছিল। আমি তো শুধু তোমার আসল রূপটা তোমার ওই পিচ্চি বউয়ের সামনে তুলে ধরতে চেয়েছি। নীলার প্রতিটা কথা আরিয়ানের বুকে শেলের মতো বিঁধতে থাকে, কারণ নীলা একটাও মিথ্যা কথা বলেনি। রিয়ার প্রতি তার ভালোবাসাটা ছিল একটা অন্ধ প্রবল আবেগ, যা তাকে ভালো মন্দের পার্থক্য ভুলিয়ে দিয়েছিল। সে রিয়াকে পাওয়ার জন্য যে কোনো স্তরে নামতে প্রস্তুত। তুমি এসব? আমি সব জানি আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার প্রত্যেকটা পদক্ষেপের উপর আমার নজর ছিল। কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়ে ওই সাধারণ একটা মেয়ের জন্য পাগল হয়ে গেলে। আমি তোমাকে না পেলে আর কাউকেই পেতে দেব না। নীলার ভয়ঙ্কর রূপ দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই তার মুঠোফোনটা বেজে ওঠে। তার নিরাপত্তা প্রধানের ফোন। হ্যাঁ বলো। স্যার, ম্যাডামের অবস্থান জানা গেছে। তিনি শহরের শেষ প্রান্তের শান্তিনীর নামের একটি আবাসনের বি ব্লকের 5 তলার ফ্ল্যাটে আছেন। আরিয়ান ঠিকানাটা শুনে ফোনটা কেটে দেয়। সে আর এক মুহূর্ত নীলার সামনে দাঁড়াতে চায় না। তার এখন একমাত্র লক্ষ্য রিয়াকে ফিরে আনা। সে দরজা খুলে বেরিয়ে যেতেই নীলার অট্ট হাসিতে করিডোরটা কেঁপে ওঠে। কোথায় যাচ্ছ আরিয়ান? তোমার জন্য তো আরো একটা চমক অপেক্ষা করছি। আরিয়ান ঘুরে দাঁড়ায়। কেবিনের ভেতর থেকে বেরিয়ে আসে আরেকজন জিশান। আরিয়ান তাকে দেখে চমকে ওঠে। কি খবর আরিয়ান চৌধুরী? তুমি যখন এখানে আমার সাথে সময় নষ্ট করছো তখন জিশান কিন্তু তোমার স্ত্রীর কাছে পৌঁছে গেছে। আমি ওকে ঠিকানাটা দিয়েছি। ও রিয়াকে বোঝাবে তুমি কত বড় একজন প্রতারক। তারপর রিয়া নিজের ইচ্ছাতে জিশানের সাথে চলে আসবে। নীলার কথা শুনে আরিয়ানের পায়ের নিচের মাটি সরে যায়। সে বুঝতে পারে সে খুব ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে। একদিকে তার ভালোবাসা, তার রিয়া, যাকে সে ভুল বুঝিয়েছে। অন্যদিকে সে রিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার প্রথম ভালোবাসা, যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এখন কি করবে তুমি আরিয়ান? তুমি কি তোমার রিয়াকে বাঁচাতে যাবে, নাকি আমার সাথে তোমার পুরনো হিসাব মেটাবে? আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে। তারপর সেই চোখ যখন সে খোলে তখন তাতে ভালোবাসার আকুতি নয়, ফুটে ওঠে এক ধ্বংসাত্মক ক্রোধ। তার ডেভিল সত্তাটা যেন পুরোপুরি জেগে ওঠে। সে জিশান আর নীলার দিকে তাকিয়ে এক পা করে এগোতে থাকে। এদিকে আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে। তারপর সে চোখ যখনই সে খোলে তখন তাতে ভালোবাসার আকুতি নয়, ফুটে ওঠে এক ধ্বংসাত্মক ক্রোধ। তার ডেভিল সত্তাটা যেন পুরোপুরি জেগে ওঠে। সে জিশান আর নীলার দিকে না তাকিয়ে কোনো কথা না বলে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যায়। তার একমাত্র লক্ষ্য এখন রিয়া, তার পিচ্ছি বউ, তার প্রবল আবেগ, তার একমাত্র পৃথিবী। বাসাটার ভেতরে রিয়া স্তব্ধ হয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে জিশান, যে ছিল তার প্রথম ভালোবাসা, তার প্রথম স্বপ্ন। কিন্তু আজ জিশানের চোখে ভালোবাসা নয়, অন্য কিছু দেখতে পাচ্ছে রিয়া। রিয়া, আমি তোমাকে ঠকাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। ওই আরিয়ান চৌধুরী, ওই আমাদের আলাদা করে দিয়েছে। মানে? ও তোমাকে অনেক আগে থেকেই চিনতো।
তোমাকে পাওয়ার জন্য ও একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। ও আমার বাবাকে ব্যবসায় সাহায্য করার নামে নিঃস্ব করে দিয়েছে। আমাকে হুমকি দিয়েছে, যদি আমি তোমার জীবন থেকে সরে না যাই তাহলে আমার পুরো পরিবারকে পথে বসিয়ে দেবে। আমি আমার পরিবারের কথা ভেবে বাধ্য হয়েছিলাম তোমাকে ছেড়ে যেতে। বিশ্বাস করো রিয়া, আমি আজও তোমাকে ভালোবাসি। জেসিনার প্রতিটা কথা রিয়ার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। তার মানে আরিয়ান শুধু তাকে বিয়েই করেনি, তার পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে। তার ভালোবাসা, তার কষ্ট, তার কান্নার সবকিছুই ছিল আরিয়ানের সাজানো নাটকের অংশ। রিয়ার ভাবতে পারছিল না, তার মাথা ঘুরছিল। চলো রিয়া, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। আমি তোমাকে আবার নতুন করে সবটা দেব। ওই প্রতারকটার কাছ থেকে আমি তোমাকে বাঁচাবো। জিশান রিয়ার হাত ধরার জন্য এগিয়ে আসে। রিয়া ভয় পিছিয়ে যায়। জিশানের প্রতি তার পুরনো ভালোবাসাটা আর নেই, বরং তার এই লোভী রূপটা দেখে তার ঘৃণা হচ্ছিল। ঠিক তখনই বাসাটার দরজাটা সজোরে খুলে যায়। ঝড়ের মতো ভেতরে প্রবেশ করে আরিয়ান। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তাকে দেখে জিশান ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। তোর সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? আরিয়ানের হিমশীতল কণ্ঠস্বর শুনে জিশানের শরীর কেঁপে ওঠে। আমি শুধু রিয়াকে সত্যিটা বলতে এসেছিলাম। সত্যি? তুই বলবি সত্যি? নীলার কাছ থেকে কত টাকা পেয়েছিস আমার জীবন থেকে রিয়াকে সরিয়ে দেওয়ার জন্য বল। আরিয়ানের ধমকে জিশান কেঁপে ওঠে। রিয়া অবাক হয়ে দুজনের দিকে তাকাতে থাকে। নীলা আমাকে বলেছিল। বেরিয়ে যায় এখান থেকে। আর কোনোদিনও যদি তোকে আমি রিয়ার আশেপাশে দেখেছি তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। জিশান আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দৌড়ে বাসাটা থেকে পালিয়ে যায়। ঘরে এখন শুধু দুজন মানুষ, আরিয়ান আর রিয়া। আর তাদের মাঝে জমে আছে অবিশ্বাসের এক বিশাল পাহাড়। রিয়া ভয়ে ঘৃণায় আরিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সে আর এই লোকটার মুখ দেখতে চায় না। নীলা আর জিসান যা বলেছে সব সত্যি রিয়া। আরিয়ানের শান্ত সোজা সাপটা স্বীকারোক্তিতে রিয়া চমকে তার দিকে তাকায়। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। আমি তোমাকে পাওয়ার জন্য এইসব ষড়যন্ত্র করেছিলাম। আরিয়ান ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসে। সে হাঁটু গেড়ে রিয়ার সামনে মেঝেতে বসে পড়ে। যে আরিয়ান চৌধুরী অহংকার আর দম্ভে মাটিতে পা ফেলতো না, আজ সে তার ভালোবাসার সামনে সম্পূর্ণ পরাজিত, নত জানো। তোমাকে আমি প্রথম দেখেছিলাম কলেজের একটা অনুষ্ঠানে। সেদিনই আমি বুঝে গিয়েছিলাম তুমি আমার জন্য তৈরি হয়েছো। তুমি ছিলে আমার জেদ, আমার একমাত্র লক্ষ্য। আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। আমি জানতাম আমি যদি সোজা পথে তোমার কাছে যেতাম তুমি হয়তো আমাকে মেনে নিতে না, কারণ তোমার জীবনে জিসান ছিল, তাই আমি বাঁকা পথ বেছে নিয়েছিলাম। আরিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এই প্রথম রিয়া আরিয়ানের চোখে জল দেখলো। আমি জিসানকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। আমি তোমার বাবার ব্যবসায় লোকসানের নাটক সাজিয়ে তাকে সাহায্য করার নামে ঋণের জালে জড়িয়েছি, যেন তিনি আমার প্রস্তাবটা ফেলতে না পারেন। আমি তোমার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রেখেছিলাম। তোমার কষ্ট, তোমার কান্না সব আমি দূর থেকে দেখেছি। আর আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমি নিরুপায় ছিলাম। তোমাকে পাওয়ার জেদটা আমার সব বিবেক বুদ্ধি নষ্ট করে দিয়েছিল। আরিয়া রিয়ার হাত দুটো নিজের হাতের মধ্যে তুলে নেয়। আমি একটা ভয়ঙ্কর লোক রিয়া, একজন বিকারগ্রস্ত। আমি জানি আমার ভালোবাসাটা স্বাভাবিক নয়, এটা একটা অসুস্থতা। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমার ভালোবাসার পদ্ধতিটা ছিল ভুল। আমি তোমাকে একটা সোনার খাঁচায় বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে খাঁচা সোনার হলেও সেটা খাঁচাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার বিশ্বাস ভেঙেছি। আমি কোনো ক্ষমার যোগ্য নই। আরিয়া রিয়ার হাতে আলতো করে চুমু খায়। তার চোখের জল রিয়ার হাত ভিজিয়ে দিচ্ছিল। আমি তোমাকে আর কোনো মিথ্যার জালে বাঁধতে চাই না। আমি তোমাকে মুক্তি দিলাম রিয়া। তুমি যদি চাও কালকে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। আমি তোমার নামে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব। তুমি তোমার নিজের জীবনে ফিরে যেতে পারো, নতুন করে সবকিছু শুরু করতে পারো। আমার তরফ থেকে আর কোনো বাধা থাকবে না। আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাব। আরিয়ান কথাগুলো বলে উঠে দাঁড়ায়। সে শেষবারের মতো রিয়ার দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায়। তার প্রতিটা পদক্ষেপ যেন পাথরের মতো ভারী। সে জানে সে তার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে চলেছে। রিয়া স্তব্ধ হয়ে বসে থাকে। তার মাথায় আরিয়ানের প্রতিটা কথা ঘুরছে। এই লোকটা তাকে পাওয়ার জন্য এত কিছু করেছে, তার জীবনটাকে একটা দাবার ছকের মতো সাজিয়েছে। তার প্রচন্ড রাগ হচ্ছিল, ঘৃণা হচ্ছিল, কিন্তু তার সাথে সাথে তার বুকের গভীরে কোথাও একটা তীব্র কষ্ট হচ্ছিল। সে আরিয়ানের চোখের জল দেখেছে, তার কণ্ঠের আকুতি শুনেছে। সে দেখেছে একটা ক্ষমতাধর অহংকারী মানুষের অসহায় আত্মসমর্পণ। সে কি লোকটাকে ঘৃণা করে?
নাকি তার এই ভয়ঙ্কর অসুস্থ ভালোবাসাটাকে সে ভালোবেসে ফেলেছে? সে কি পারবে আরিয়ানকে ছাড়া বাঁচতে? যে লোকটা তাকে এত কষ্ট দিয়েছে, সেই লোকটাই তো তাকে পৃথিবীর সবকিছু থেকে বেশি আগলে রেখেছে। তার ডেভিড রূপের আড়ালে লুকিয়ে থাকা যত্নশীল রূপটা তো সে দেখেছে। রিয়া বুঝতে পারে সে আরিয়ানের উপর রাগ করতে পারলেও তাকে ঘৃণা করতে পারবে না, কারণ আরিয়ানের সব অন্যায়ের পেছনে একটাই কারণ ছিল, সেটা হলো রিয়া নিজে। রিয়ার জন্য আরিয়ানের এই অন্ধ ভালোবাসা। দাঁড়ান, রিয়ার ডাকে আরিয়ানের পা দুটো যেন মাটিতে আটকে যায়। সে পেছনে ফেলে না। আপনি যদি সত্যি আমায় মুক্তি দিতে চান তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। বলো। আপনি যা কিছু করেছেন তার জন্য কি আপনি অনুতপ্ত? আমি তোমাকেই কষ্ট দিয়েছি, তোমার বিশ্বাস ভেঙেছি, তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। কিন্তু তোমাকে পাওয়ার জন্য যা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই, কারণ তুমি আমার। আর তোমাকে পাওয়ার জন্য আমি এর চেয়েও ভয়ঙ্কর কিছু করতে পারতাম। আরিয়ানের উত্তরে কোনো পরিবর্তন নেই। সে এখনো একই রকম আছে, একই রকম ডেবিল, একই রকম বিকারগ্রস্ত। রিয়া মুচকি হাসে। সে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে যায়। সে পেছন থেকে আরিয়ানকে আলতো করে জড়িয়ে ধরে। আরিয়ানের পুরো শরীরটা যেন কেঁপে ওঠে। আপনার এই প্রবল আবেগ যদি সত্যি হয় তাহলে এই আবেগ নিয়েই আপনাকে সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে। আর কোনো মিথ্যে নয়, কোনো অভিনয় নয়। পারবেন কি আমার এই পিচ্চি বউ হয়ে থাকাটা সহ্য করতে? এদিকে আরিয়ানের বিশ্বাস হচ্ছিল না সে কি শুনছে। সে ঘুরে দাঁড়িয়ে রিয়াকে নিজের বাহু বন্ধনে জড়িয়ে ধরে। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ক্ষমা করিনি মিস্টার ডেভিল বর, আপনাকে আমি শাস্তি দিয়েছি। শাস্তি? হ্যাঁ, আপনার শাস্তি হলো আপনাকে সারা জীবন আমার মতো একটা পিচ্চি বউয়ের অত্যাচার সহ্য করতে হবে। আমার সব আবদার, সব জেদ মেনে নিতে হবে। পারবেন তো? আরিয়ান হাসতে হাসতে রিয়ার কপালে চুমু খায়। সারা জীবন পারবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পারবো। 1 বছর পর ছাদের দোলনাটায় বসে আছে রিয়া। তার কোলে মাথা রেখে শুয়ে আছে আরিয়ান। আকাশে পূর্ণিমা চাঁদ। কি ভাবছো পিচ্চি বউ? ভাবছি নীলা আর জিসানের কথা। ওদের কি হলো? ওদের যা প্রাপ্য ছিল তাই হয়েছে। নীলার সংস্থা এখন দেউলিয়া, আর জিসানকে আমি এমন একটা শিক্ষা দিয়েছি যে সে আর কোনোদিন কোনো মেয়ের জীবন নষ্ট করার সাহস পাবে না। আপনি কিন্তু একটুও বদলাননি, এখনো একই রকম ডেভিল আছেন। তোমার ভালোবাসা আমাকে বদলাতে দেয়নি, তবে একটা জিনিস কিন্তু এখনো বাকি আছে। কি? আরিয়ান রিয়ার চোখের দিকে তাকায়। তুমি কিন্তু আমাকে এখনো সেই 3টা শব্দ বলনি। রিয়া মুচকি হাসে। সে আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার ডেভিল বর, অনেক ভালোবাসি। রিয়ার মুখে ভালোবাসার স্বীকারোক্তি শুনে আরিয়ানের চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। সে রিয়াকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। দুটি হৃদয় এক হয়ে যায়। তাদের ভালোবাসার গল্পটা হয়তো স্বাভাবিক ছিল না, কিন্তু তা ছিল নিখাত, তীব্র এবং চিরন্তন।